শোনা যাচ্ছে। হ্যালো। স্যার শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে স্যার, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। Okay. Thank you. Today we are going to discuss regarding the short cases. এর মধ্যে আমার মনে হয় যে আমাদের অন্যান্য স্যাররাও ক্লাস নিয়েছেন। তো আমি যেটা বলতে চাই যে শর্ট কেস হলো যে একটা টু অ্যাসেসমেন্ট টুল হিসাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টুলস কিংবা ক্লিনিক্যাল একুইপমেন্টটা জাজ করা হয় শর্ট কেসের মাধ্যমে, যে একজন ট্রেনি ওর একজন স্টুডেন্ট কিংবা একজন এক্সামিনি how much perfect in picking up the diagnosis within short span of time by doing some examinations, by asking some questions if necessary. Mostly the clinical skill is assessed, especially in terms of examinations of a patient within a short span of time and picking up the diagnosis and finally planning for the investigations. আমাদের ডিফারেন্ট ওয়ে আছে পরীক্ষাতে আমরা যে শর্ট কেসগুলো দেখি। আমাদের এফসিপিএস সেকেন্ড পার্টে এমআরসিপিতে সবগুলাতেই শর্ট কেস আছে, পাশাপাশি এমডি এমএসও আমাদের এমডিতেও কিন্তু এরকম আছে শর্ট কেস করা। তো যেটা হলো যে এফসিপিএস এর জন্য সাধারণত 30 মিনিটস টাইম থাকে, এবং এমআরসিপিতে সো ফার আই ক্যান রিকালেক্ট যে প্রতিটা কেসের জন্য ওরা 10 মিনিটস করে সময় দেয় এক্সামিন করার জন্য, বিশেষ করে শর্ট কেস গুলাতে। তো আমাদের এখানে যেটা আমরা 30 মিনিটস টাইম শর্ট কেসের জন্য এবং মিনিমাম 4টা কেস করতে হবে। তো সেই হিসাবে আমরা আসলে রেডি হতে হবে, এবং আমি মনে করি যে আই থিঙ্ক যারা এক্সামিনি থাকবে তাদের শর্ট কেসের ক্ষেত্রে যখন যাবে, যেটা হলো যে এভরি কেসে তাকে একদম নতুন ভাবে চিন্তা করতে হবে। আই থিঙ্ক যে অর্থ হলো যে প্রতিটা কেসকেই, যে একটা কেস যদি খারাপও হয় পরের কেসগুলোতে ভালো করলে কিন্তু মানে কোনো অসুবিধা থাকে না। আর খারাপটা আসলে ক্যান্ডিডেট অনেক সময় অ্যাসেস করতে পারে না যে এক্সামিনার কিভাবে নিচ্ছেন। সুতরাং আমি যেটা বলতে চাই যে প্রতিটা কেসই নতুন ভাবে চিন্তা করা উচিত, যে ফরগেট অ্যাবাউট দ্য প্রিভিয়াস কেস। আগের কেসগুলোকে এত চিন্তা করা দরকার নাই, প্রতিটা কেসে নতুন ভাবে চিন্তা করতে হবে, নতুন ভাবে ভালো করার জন্য চেষ্টা করতে হবে। এবং আমার পক্ষ থেকে রিকোয়েস্ট হলো যে প্রথম কেসটাকে অবশ্যই একটু সময় নিয়ে দেখা এবং আনসার করা। তো ফার্স্ট কেস অনেক সময় আমাদেরকে লিড করে, গাইড করে, যে প্রথম কেসটা যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় পরের কেসটাতে কিছুটা হলেও ইনফ্লুয়েন্স করি। সেই জন্য বাই টাইম আমি বলবো যে সময় নিয়ে দেখার জন্য, যে আগের মানে শুরুর কেস যেটা আছে টেক টাইম, যদি কিছু ডিফিকাল্টিজও থাকে সেখানে যতটুকু পারা যায় এবং দেখা যায় সেটাকে ফর্মুলেট করে চিন্তা করে মানে আনসার করা। কারণ প্রথম কেসটাতে সময় নিলেও দেখা যায় যে পরের কেসগুলো যদি প্রথম কেসটা ভালো হয়ে যায় তাহলে দেখা যায় পরের কেসগুলোতে আমরা কিন্তু ইজিলি ওভারকাম করতে পারবো, এবং এক্সামিনাররাও কিন্তু তখন একটা গুড অ্যাটিটিউড থাকে, পজিটিভ অ্যাটিটিউড থাকে, এবং সেটাকে নিয়ে পরের কেসগুলোতে তারা কভার করে দেয় যে হিজ পারফরমেন্স ইজ গুড। এখানে আমি আরো একটু বলে রাখতে চাই যে আমাদের লং কেস শর্ট কেসে আমাদের এক্সামিনার যারা আছেন, স্যাররা যারা থাকেন, যারাই এক্সামিনার থাকেন, তারা কিন্তু আগে এটাকে নিজেরা অ্যাসেস করে নেন, দেখে নেন, ফাইন্ডিংস গুলোকে কিন্তু আসলে জাজ করেন। দিস ইজ কল্ড ক্যালিব্রেশন। আসলে প্রতিটা কেসের ক্ষেত্রে দুইজন এক্সামিনার, আমাদের এফসিপিএস এ 4 জন এক্সামিনারই একসাথে দেখেন, এমআরসিপিতে 2 জন এক্সামিনার দেখা যায় যে তাদের যে 3টা কেস থাকে একসাথে একটা রুমের মধ্যে, তো সেখানে 3টা কেসকে এক্সামিন করেন থরলি, 2 জনে এক্সামিন করে দে বিকাম ইন এ কমন কনসেনসাস যে কোন ফাইন্ডিংস গুলাকে মিনিমাম এক্সামিনার মানে এক্সামিনি যারা থাকে তারা সেগুলাকে ফাইন্ড আউট করবে,
সেইভাবে ক্যালিব্রেশন করা হয়, এবং কতটুকু বলতে পারলে তাকে স্যাটিসফ্যাক্টরি মনে করবে, ভেরি গুড মনে করবে, অর এক্সেলেন্ট মনে করবে, আর কতটুকু দেখা যাবে যে কোন জিনিসগুলো না পারলেই মানে তাকে দেখা যাবে যে আনস্যাটিসফ্যাক্টরি দিবে। সুতরাং এখানে বিফোর স্টার্টিং দ্য এক্সামিনেশনস দি এক্সামিনার্স আর গোয়িং টু এক্সামিন দ্য কেসেস থরোলি, তাহলে খুব থরোলি তারা এক্সামিন করে, এবং গ্রস ফাইন্ডিং, সাধারণত অ্যাম্বিগুইটি যেখানে থাকে, যেখানে কনফিউশন থাকে, সেই ফাইন্ডিংস গুলোকে, সেই কেসগুলোকে কিন্তু তারা নেয় না। সুতরাং ওভার্ট ফাইন্ডিং থাকে, ডেফিনিট ফাইন্ডিং যেখানে থাকে, যেটাকে ইন্টারপ্রিট করতে এক্সামিনের কোনো সমস্যা হবে না, সেই মানে ফাইন্ডিংস গুলাকে রাখা হয়, সেই কেস গুলাকে রাখা হয়। তো এখানে যেটা বলতে চাচ্ছি আমি যে এই ফাইন্ডিংস এর ব্যাপারে যে অ্যাম্বিগুইটি থাকে না, সেগুলা যা ক্যালিব্রেশনটা, এই ক্যালিব্রেশনটা কিন্তু লেখা থাকে। এবং ডিউরিং মার্কিং এমআরসিপিতে যেটা করে তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি মার্কিং করে তারপরে কথা বলে যে মানে ক্যান্ডিডেট যখন চলে যায় তখন কিন্তু ডিসকাস করে যে ও কোন জায়গাটায় ভুল করলো, কিন্তু এর আগে কিন্তু ইন্ডিভিজুয়ালি নাম্বারটা দিয়ে ফেলে। আমাদের এফসিপিএস ও প্রভিশন আছে ইন্ডিভিজুয়ালি দেওয়ার, কোনো এক্সামিনার ইন্ডিভিজুয়ালি দেন, কিন্তু বেশিরভাগ এক্সামিনার দেখা যায় যে দুইজন এক্সামিনার যেহেতু থাকেন, দুইজন মিলে একসাথে অনেক সময় কনসেনসাসে আসেন তারপরে দেন। সুতরাং এটার দুইটারই একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট এমআরসিপি ভেরি মাচ স্ট্রিক্ট যে ইন্ডিভিজুয়ালি আগে মার্কিং করবে, বিকজ দে নো দ্য ক্যালিব্রেশন, তারা আগে ক্যালিব্রেশন করে, প্রতিটা কেসের জন্য আলাদা শীট আছে তাদের কাছে, ক্যালিব্রেশন করা থাকে, ফাইন্ডিংস গুলো বলা থাকে। সেম থিং আমাদের ফেলোশিপ এক্সামিনেশনে, কিংবা আমাদের ইভেন নাও ইট ইজ হ্যাপেনিং ইন কেস অফ এমডি তেও, যে আমরা কিন্তু সবাই এরকম এগুলোকে আগে ক্যালিব্রেট করে নিই, আগে ফাইন্ডিংস গুলোকে দেখে নিই। সুতরাং আমি আবারও বলতে চাই যে এই শর্ট কেস গুলাতে যেটা হবে, সময় নিয়ে করতে হবে, বুঝে করতে হবে, তাড়াহুড়া করার কিছু নাই, এন্ড ডোন্ট বি পাজল হওয়ার কোনো মানে স্কোপ নাই। আর পাজল হলেই একটা কেস খারাপ হলে আর একটা কেস খারাপ হয়ে যাবে, দিস ইজ ওয়ান। সেকেন্ড হলো যে পূর্ব শর্ত হলো শর্ট কেসে যাওয়ার আগে যে অ্যাডিকুয়েট ক্লিনিক্যাল মেথডস জানতে হবে, এবং ধরে নিতে হবে যে যিনি অ্যাপিয়ার করবেন তার রিগার্ডিং এক্সামিনেশনস, সেখানে কিন্তু কোনো কনফিউশন নাই, তার মানে রিদম চলে আসবে, দেখলেই বুঝতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ এরকম থাকবে, কিংবা তার প্র্যাকটিসটা এরকম হবে, এক্সামিনার দেখলেই বুঝতে পারবে যে না, হি ইজ ওয়েল ওরিয়েন্টেড, মানে আই মিন ওয়েল ট্রেন্ড, রিহার্সাল করা হচ্ছে অ্যাডিকুয়েটলি। যদি কোনো এক্সামিনি দেখা যায় যে আসলে মানে এক্সামিনেশন প্রসিডিউরেই সমস্যা, প্রসিডিউর ডাজ নট মিন যে একটা একদম প্রোটোটাইপ সবাই একই রকম করতে হবে, ডিফারেন্ট ওয়েজ আছে, বাট করার মধ্যে যেন এক্সামিনার বুঝতে পারেন যে না, হি হ্যাজ সিন সো মেনি কেসেস এন্ড হি হ্যাজ এক্সামিনড সো মেনি কেসেস এন্ড ওয়েল ওরিয়েন্টেড, চলনে বলনে মানে বডি ল্যাঙ্গুয়েজ এরকম থাকবে যে হি হ্যাজ গট দ্য পারফেকশন। সো এগুলো হলো পূর্ব শর্ত। So before going for examinations, আমি বলবো যে শর্ট কেস দেখার আগে, ইন্টারপ্রিট করা বলার আগে, অবশ্যই আমরা যেটা বলি যে মক দেয়া, রিপিটেডলি এক্সামিন করা, মানে ক্লিনিক্যাল মেথডস এর ব্যাপারে যেন কোনো গাফিলতি না থাকে, এখানে অবশ্যই মেথডিক্যাল হতে হবে এবং রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস এন্ড ইন্টারপ্রিটেশন। তাহলে আমার মনে হয় যে আমরা শর্ট কেস আমাদের জন্য ডিফিকাল্টিস হবে না। এবং আমার বিশ্বাস যারা সেকেন্ড পার্টে থাকে, এবং বেস্ট ওয়ে হলো নিজেকে প্রিপেয়ার করার জন্য অন্যের সামনে বলা, এবং কাউকে দাঁড় করিয়ে যে মক হিসাবে, মানে একজনকে দামি হিসাবে এক্সামিনার দাঁড় করিয়ে, একজন এক্সামিনার হবে আরেকজন পরীক্ষা দিবে, এরকম হতে পারে, কোনো সিনিয়রকে দাঁড় করিয়ে সেটা প্র্যাকটিস হতে পারে। এন্ড বেস্ট ওয়ে হলো টু টিচ দ্য আন্ডারগ্রেড স্টুডেন্ট, আমার মনে হয় যে সেটাই সবচেয়ে বেশি উপকারী। So এই কেসে জাস্ট লুকিং এট দ্য লোয়ার লিম্বস, যদি কেউ বলে যে এই পেশেন্টটার লোয়ার লিম্বটাকে এক্সামিন করার জন্য, তাহলে কিন্তু মানে আমরা কিভাবে শুরু করতে পারি, এক্সামিনার বিভিন্ন ভাবে ডেমনস্ট্রেট করতে পারে যে এক্সামিন দ্য লোয়ার লিম্ব অফ দিস জেন্টলম্যান, কিংবা কিছু এরকম বলতে পারে। তাহলে আমরা কেউ কি বলতে পারি যে মানে এটা কিভাবে শুরু করতে পারি, হোয়াট আর দ্য ওয়েজ অফ এক্সামিনেশনস?
তুমি কি একটু হেল্প করবা যে কেউ একজনকে মানে যদি বলা হয় আর কি এরকম কাকে বলতে হবে? এনিবডি? Interested, please raise your hand. Or you can unmute yourself করে কথা বলেন। Interested যে কেউ, please. এনিবডি? Sir, Assalamu alaikum, sir. জি জি বলো প্লিজ। Sir, examination of the lower limb, I will go from the at first at a good look about the inspection, having any wasting of the muscle visible, any lesion is present or not, and the, also looking the back of the bend of the knee, and also the interdigital cleft. I will see the good inspection bothly and give some stroking. Is there any fasciculation is present or not? After that, I will go through the neurological examination. থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে অনেকখানি বলা হয়ে গেছে। তো আমি যেটা বলবো, যদি এরকম কেউ ইনস্ট্রাকশন দেয়, যদি কেউ বলে যে সরাসরি গো ফর দ্য নিউরোলজিক্যাল এক্সামিনেশনস অফ দ্য লোয়ার লিম্ব, দ্যাটস ফাইন, এটা বলতে পারে কেউ। আবার কেউ বলতে পারেন যে এক্সামিন দ্য লোয়ার লিম্ব। তাহলে লোয়ার লিম্ব বলা মানে হলো যে আমি বলবো যে যিনি ইনস্ট্রাকশন দিবেন তার পক্ষ থেকে এটা মানে খুব স্পেসিফিক না, একটু নন স্পেসিফিক থেকে যায়। যদিও আমি বলেছি এখানে নন স্পেসিফিক, তার একটা কারণও হয়তো আছে। সো এরকম যখন কোনো পার্টকে এক্সামিন করতে বলবে, বেস্ট স্টার্টিং উইথ দ্য জেনারেল এক্সামিনেশন রিলেটেড টু দ্যাট ভেরি পার্ট, তাহলে এটা একটা আমাকে অনেক সময় হেল্প করতে পারে। অফকোর্স গুড লুকিং এট দ্য ইন্সপেকশন এক্সামিনেশনের পার্ট হিসাবে সেটা যে কোনো পার্টকে নিউরোলজিক্যাল, মাসকুলোস্কেলিটাল, সবসময় ইন্সপেকশনের একটা গুরুত্ব আছে। আর যখন এরকম পার্ট বাই পার্ট বলবে মানে কোনো একটা সার্টেন অংশকে, তখন স্টার্টিং উইথ দ্য জেনারেল এক্সামিনেশন আর কিছু ফাইন্ডিংস আমাকে গাইড করতে পারে, অর জাস্ট লুকিং এট দ্য লিম্বস। আমরা যদি এখানে দেখি যে এটার যদি আজকে কোনো এখানে ক্লাবিং থাকতো নেইলের মধ্যে, তাহলে আমার থিঙ্কিংটা মানে একটা আরো লোকালাইজ, একটা থিঙ্কিং এরকম যে ক্লাবিং সহ এরকম একটা ওয়াস্টেড পেশেন্টের, সুতরাং আমার এখানে চিন্তা করতে হতো যে এটাকে ম্যালিগন্যান্সি অর আদার কজেস অফ ক্লাবিং আছে কিনা। এখানে ক্লাবিং পাশাপাশি যদি নেইলে যদি আমার কোনো স্প্লিন্টার থাকে, মানে স্প্লিন্টার হ্যামোরেজ থাকে, তাহলে আমার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস একটা ডায়াগনোসিস হয়ে যেত। এখানে ক্লাবিং পাশাপাশি যদি আমার দেখা যায় যে জন্ডিস আছে, তাহলে ডায়াগনোসিসটা অন্যরকম। সো সামটাইমস আমাকে আমার ফাইন্ডিংস গুলা, জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো অনেক সময় হেল্প করে। জাস্ট ইন্সপেকশনের যে স্কিন কন্ডিশনও আমাকে অনেক সময় হেল্প করতে পারে। এই পেশেন্টটাকে আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে গ্রস ওয়াস্টিং আছে পেশেন্টটার, এটা ইন্সপেকশনের একটা ফাইন্ডিংস। পাশাপাশি দুইটা নিকে যদি আমরা কনসিডার করি, তাহলে দেখা যাচ্ছে যে রাইট নিটা কিন্তু একটু সোলেন আছে। সো এরকম ওয়াস্টেড ইউনিল্যাটারাল সোয়েলিং অফ দ্য নি জয়েন্টস, তাহলে ওয়াস্টিং এর জন্য একটা ডায়াগনোসিস হতে পারে। ইউনিল্যাটারাল সোয়েলিং যদি এরকম হয়, তাহলে কি ডায়াগনোসিস হতে পারে? ওয়াস্টিং প্লাস ইউনিল্যাটারাল নি সোয়েলিং, এরকম একটা পেশেন্টের ক্ষেত্রে কি পসিবিলিটিস? এনিবডি? সো মনোআর্থ্রাইটিস নি সোয়েলিং মিনস সামটাইমস আমরা যদি মনে করি যে এটা নি সোয়েলিং মানে মনোআর্থ্রাইটিস সাথে এরকম ওয়াস্টিং, তাহলে কি পসিবিলিটিস হতে পারে আমাদের? হেমোফিলিয়া, হেমোফিলিক আর্থ্রাইটিস। কি আর্থ্রাইটিস? Sir, it may be septic arthritis, maybe one set of sir, hemoarthritis may be also present, as there's some of skin condition. There is an no, sir. So it's a septic arthritis, or maybe palindromic present of rheumatoid arthritis, or maybe also, sir, due to gout may be also present in the first attack, if repeated attack on the knee joint. Also, sir, my differential should be also the hemophilic arthritis also. Sir, maybe septic arthritis with disease atrophy, sir. All right, but the I mean wasting or I mean
ডিজিউজ অ্যাট্রফি যেটা আছে সেটা কিন্তু দুইটা নি জয়েন্টে আমরা যদি দেখি বিলো দা নি সিগনিফিকেন্ট ওয়াস্টিং, সো ব্যাকগ্রাউন্ডে ওয়াস্টিং আছে, সাথে তার এরকম একটা মনোআর্থ্রাইটিস আছে। সো হেমাথ্রোসিসে আমার একটা মানে ওই স্পেসিফিক লিম্বটাই সাধারণত এফেক্টেড হয়, ওই স্পেসিফিক মানে জয়েন্টের আশেপাশেই আমার ডিজিউজ অ্যাট্রফি থাকতে পারে। বাট এখানে কিন্তু জেনারেলাইজ ওয়াস্টিং এর একটা ব্যাপার আছে, সাথে অন দা টপ অফ দিস দি পেশেন্ট হ্যাজ গট দা আর্থ্রাইটিস। তাহলে সেই ক্ষেত্রে যদি বয়স বেশি হয় ইট মে বি এ পার্ট অফ দ্য অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। আমি যদি দুইটাকে একসাথে কোরিলেট করতে চাই, আই ডু এগ্রি যারা বলেছেন সেপটিক আর্থ্রাইটিস ইটস ফাইন, হতে পারে একটা ইমিউনো কম্প্রোমাইজ সিচুয়েশনের ব্যাকগ্রাউন্ডে হতে পারে, অর টিউবারকুলার আর্থ্রাইটিস, যার জন্য আমি আই ক্যান এক্সপ্লেইন অল দিস থিংস, তাই না, যে এরকম ওয়াস্টিং সাথে এরকম আর্থ্রাইটিস আছে। সো রিমোট পসিবিলিটিস এরকম মনোআর্থ্রাইটিস অথবা আদার্স পার্টে আর্থ্রাইটিস আছে কিনা আমি জানি না। HIV itself sometimes may be associated with wasting and etc. So এখানে এই পসিবিলিটিস গুলো আমরা চিন্তা করতে পারি। স্যার সেপটিক আর্থ্রাইটিস হয়ে স্যার মানে অ্যাট্রফি হয়ে গেলে স্যার অনেকদিন সময় তো লাগতে পারে স্যার, সেক্ষেত্রে কি এটা স্যার একটা রিমোট পসিবিলিটি না স্যার? এটা পেশেন্টের সেপটিক আর্থ্রাইটিস হবে সেটা হয়েছে এতদিন ধরে থাকবে? ব্যাপারটা হলো যে সেপটিক আর্থ্রাইটিস এতদিন থাকার কথা না, আমরা গ্রস ওয়াস্টিং আছে, জেনারেলাইজ ওয়াস্টিং। সো একটা ডিজিজের জন্য তার জেনারেলাইজ ওয়াস্টিং আছে, অন দা টপ অফ দিস তার এরকম একটা সেপটিক আর্থ্রাইটিস হতেই পারে। বাট সেপটিক আর্থ্রাইটিস ইটসেলফ এরকম মানে বায়োল্যাটারাল ফাইন্ডিং কিন্তু আনইউজুয়াল। আমার তো ওয়াস্টিংটা কিন্তু দুই দিকেই আছে, তাই না স্যার? সেপটিক আর্থ্রাইটিস মে বি a differential, but in number 3, number 1 maybe sir bilateral osteoarthritis with disease atrophy or tubercular arthritis with disease atrophy. আমি কিন্তু bilateral osteoarthritis এখানে নাই, এখানে কিন্তু একটা জয়েন্টে কিন্তু আর্থ্রাইটিস, বাট দি পেশেন্ট হ্যাজ গট দ্য সিগনিফিকেন্ট ওয়াস্টিং। আমরা যদি রোগীটার একটু মানে আর একটু গল্প শুনি তাহলে দেখা যাবে যে এবং এখানে পেশেন্টটা আমাদের দিস মে বি কেস বলেন this may be a case of tuberculous arthritis. হ্যাঁ, আমরা সেটা বলেছি কিন্তু যে টিউবারকুলার আর্থ্রাইটিস সাথে ডিসেমিনেটেড টিবির অংশ হিসেবে ওয়াস্টেড হতে পারে। Actually, this patient is suffering from, the CKD with history of diarrhea a few days back. Then subsequently, he has developed paraplegia of the both lower limbs, and the reflexes is diminished now. But even 1 or 2 months back, it was absent, and sensory is intact. So this is a case of Guillain-Barré syndrome, diagnosed case of Guillain-Barré syndrome, who has got the improvement, certain amount of improvement, but still the patient has got the residual effect. So this is a known case of, in our ward, the patient has got admitted and the patient has got the CKD. And definitely the patient, one of the possibility, when a patient on the background of CKD, patient has got the monoarthritis, there are 2 or 3 possibilities. Again, the gout is a possibility, the possibility of septic arthritis, the possibility of the other causes of the monoarthritis. But here, when the joint fluid was aspirated, it was passed like aspiration was there. So the patient was suffering from the septic arthritis, and the very much wasting is due to the not any malignancy, not due to the tuberculosis, but as a part of the residual. The certain cases, almost 14 to 15% cases or 16% cases of the Guillain-Barré syndrome may show the effect of a residual effect of the Guillain-Barré syndrome. The patient is improving very slowly with residual effect. Of course, 3 to 4 months is not enough to say the patient has got the residual effect. Residual effect বলতে হলে আমাদেরকে at least 3 to 6 months পর্যন্ত ওয়েট করতে হবে। স্যার এই পেশেন্টের স্যার ফুড ড্রপ নিয়ে স্যার কমেন্টস করব কিনা স্যার? ফুড ড্রপ যে এটা স্যার ফুড ড্রপ আছে কিনা এটাতে? এটা দেখতে হলে পেশেন্টটাকে আর একটু ভালোভাবে দেখতে হবে। ওরকম ভাবে ফুড ড্রপ বলা যায় না, একটু উইকনেস আছে হয়তো, লেফট লেগটাতে অনেকটা বোঝা যাচ্ছে।
ফুড ড্রপ হলে আর একটু বেশি হয়, সেটা আর একটু ইন্সপেকশনে আমাদের তাহলে এক্সামিন করে দেখতে হবে। যদি এরকম থাকেই একটা পসিবিলিটি আছে, মানে উইকনেস অফ দা মাসলের জন্য ড্রপ ফুড থাকতে পারে এখানে, মাসকুলার উইকনেসের জন্য অর নিউরোলজিক্যাল কজ, মানে কজের জন্যও হতে পারে যে আমাদের এইরকম ফুড ড্রপ। সো আমরা এই কেসটা একটু বলেন। এখানে স্যার সেপটিক আর্থ্রাইটিস যে ব্যাপারটা, মানে সোয়েলিং আছে কিন্তু সেপটিক আর্থ্রাইটিসের যে ইরাইথমেটাস, একটা যে ইরাইথমা থাকে স্যার, মানে এখন এটা 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 দিস ইজ অলরেডি এ ট্রিটেড ইরাইথমা সোলেন জয়েন্ট কেস। না, অফকোর্স আমরা যখন এট এ গ্লান্স বলতে চাই যে সেপটিক আর্থ্রাইটিস, সেই জন্য আমি জাস্ট স্টোরিটা বললাম। এটা অলরেডি ট্রিটেড কেস অফ সেপটিক আর্থ্রাইটিস, এখন ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, এখন মিনিমাম সোয়েলিং আছে। বাট এটা যখন আমরা একদম অ্যাকিউট একটা জয়েন্ট সোয়েলিং, সেক্ষেত্রে ইরাইথমেটাস থাকতে পারে, সোয়েলিংটা আরো বেশি, বালস থাকতে পারে, হ্যাঁ, সেটা মানে এক্সামিনেশনে আমাদেরকে বলে দিবে যে কি অবস্থা। এটা অফকোর্স মানে ইউ হ্যাভ রেইজড এ ভেরি গুড কোয়েশ্চেন, যে সেক্ষেত্রে সোয়েলিংটা বেশি হওয়া উচিত, ইরাইথমেটাস থাকা উচিত। ওকে, আমরা কি এটা থেকে যাবো, স্লাইড থেকে? স্যার স্যার আমার একটা কোয়েরি আছে স্যার। জি বলেন প্লিজ। স্যার এটা তো অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ফেস দ্য এক্সামিনেশন হল। দ্যাট টাইম স্যার আমাদেরকে যখন আমরা বেড সাইডে দাঁড়াচ্ছি, কথা বলছি স্যারদের সাথে, একটা রানিং কমেন্ট্রি করতেছি হোয়াট এভার, তখন স্যার আমাদেরকে একটা স্পেসিফিক ডিটি, মানে 2টা বা 3টা ডিটির পরে আমাকে একটা স্পেসিফিক এক্সামিনেশনে যেতে হবে, রিলিভেন্টে যেতে হবে আমাকে, যে রিলিভেন্ট বলে আমি প্রুফ করব যে ইয়েস আই এম গোয়িং থ্রু দিস ওয়ে। তো এই পেশেন্টের যদি স্যার আমি দেখতেছি যে আমার কাছে কিন্তু সাইমালটেনিয়াসলি 2টা সিস্টেম এক্সামিনেশন মনে হচ্ছে, ভালো করে অবজার্ভ করলে স্যার মাসকুলোস্কেলেটাল, তো আমি হয়তো অ্যাপ্রোচ করলাম যে স্যার হ্যাঁ ইয়েস অ্যাসিমেট্রিক্যাল অফ জয়েন্ট সোয়েলিং আছে, আমি মাসকুলোস্কেলেটাল এক্সামিনেশন করব, বা স্যার আমাকে 3টে স্টেপ হয়তো করতে দিলেন, ইন্সপেকশন, পালপেশন, মেবি পেশেন্টের প্রচুর পেনও থাকবে, আমি হয়তো এটা ভাঁজও করতে পারবো না। দ্যাট টাইম স্যার আমাকে রিলিভেন্ট একটা করতে হবে। তখন কি স্যার আমি নিউরোলজিক্যাল রিলিভেন্ট করব, নাকি জেনারেল এক্সামিনেশন আমি একটু টিবির জন্য কোনো লিম্ফ নোড সার্চ করব, নাকি স্যার আমি হ্যান্ড এক্সামিনেশনে চলে যাব স্যার তখন? না না, আপনি ওই পার্টটুকুই আগে করেন, রিলেভেন্ট এক্সামিনেশন পরে। তাহলে আমার যদি, আমি যে কথাটা বলছিলাম যে আগে আমার যদি এরকম একটা নন স্পেসিফিক ওয়ে থেকে ইনস্ট্রাকশন দেয় যে লুক এট দ্য লোয়ার লিম্বস, কিংবা ডু দ্য এক্সামিন দ্য লোয়ার লিম্বস অ্যাজ পার এক্সপোর্ট পার্টটুকুতেই এক্সামিন করতে বললো, সেক্ষেত্রে আমার ইন্সপেকশনের ফাইন্ডিংসটুকু বললাম যে এখানে 2টা ভাগ আছে, একটা হলো নি জয়েন্ট একটা সোয়েলিং, আর একটা আছে যে আমার গ্রস ওয়াস্টিং অফ দ্য বোথ লোয়ার লিম্বস, তাই না? তাহলে আমার মাসকুলোস্কেলেটাল সিস্টেম করতে পারি। দেন আমার এই সমস্ত জায়গায় আমার যদি হ্যান্ড এক্সামিনেশন ওই রকম থাকে যে গ্রস ওয়াস্টিং অফ দা হ্যান্ড মাসল আছে, সেক্ষেত্রে আমি মাসকুলোস্কেলেটাল করব, পাশাপাশি নিউরোলজিক্যাল এন্ড দা জেনারেল এক্সামিনেশন রিলেটেড টু দিস পার্ট, এন্ড ইফ নেসেসারি আমি ভাস্কুলার পার্টও করব, তাই না? তো সেখানে আমি যদি জেনারেল এক্সামিনেশনের অংশ হিসাবে আমি পালস দেখে নিই, তাহলে আমার কিন্তু ভাস্কুলার পার্টটুকু অনেকখানি হয়ে যায়, আর আমাকে যদি অন্য কিছু গাইড না করে। তো আমি আগে রিলিভেন্ট যাওয়ার আগে আমি দ্যাট ভেরি পার্টের এক্সামিনেশন সিস্টেমেটিক্যালি যেগুলা, যে সমস্ত সিস্টেম দেখার দরকার কুইকলি সেগুলো দেখে ফেলবো। আর আমি জাস্ট এটাকে সংক্ষেপে বলার জন্য বললাম যে এটা এই সিস্টেমই আমরা যাব, এবং এখানকার ফাইন্ডিংসটা বলে দেওয়ার জন্য আমি বললাম যে এরকম, যে তাকে আমি বলেছি আমার ট্রেনিংকে যে ইউ জাস্ট এক্সামিন দ্য লুক এট দ্য রিফ্লেক্সেস। তো রিফ্লেক্স দেখতে গিয়ে সে প্লান্টার দিয়ে শুরু করেছে, অলরাইট, যেহেতু পেইনফুল, এটা প্লান্টার ছিল তার ফ্লেক্সর, এবং সেক্ষেত্রে অ্যাঙ্কেল যে একটা ছিল ডিমিনিস, বাট তাহলে আমাকে পেরিফেরাল নিউরোপ্যাথির কথা চিন্তা করতে হবে, এবং সেন্সরি এক্সামিন করে দেখা গেল যে তার অল মডালিটি অফ সেন্সেশন আর ইনট্যাক্ট, এবং সেই হিসাবে তারপরে আমার যেহেতু এটা মোটর নিউরোপ্যাথি, সাথে এরকম একটা, তার মানে হিস্ট্রি এন্ড আদার থিংস উইল ইভালুয়েট প্রপারলি, মানে করা যাবে। সো নিউরোপ্যাথির সাথে ওয়াস্টিং আমরা চিন্তাই করতে পারি যে এটা একটা গোলেনবেরি এবং মোটর নিউরোপ্যাথি যেহেতু আছে, সেই হিসাবে এই কেসটা জাস্ট আমি বলে দিলাম। বাট এরকম ওয়াস্টিং সহ যদি নি সোয়েলিং থাকে, আই শুড স্টার্ট ফ্রম দা, একটা হলো যে মাসকুলোস্কেলেটাল লোকোমোটর সিস্টেম, তো আমি করবো ইন্ডিভিজুয়ালি জয়েন্টের জন্য, সেটা করলাম। পাশাপাশি যদি আমি জেনারেল এক্সামিনেশন দিয়ে শুরু করি,
এবং ওয়াস্টিং আছে, সেই ওয়াস্টিং এর পসিবিলিটিস গুলো আমি বললাম এক্সামিনারকে, এবং ডিফারেন্সিয়ালস ফর দা আর্থ্রাইটিস বললাম। সেই ক্ষেত্রে এক্সামিনার ফোকাস করবে। আমি যদি জানি যে এখানে আমার কারণটা হলো গুলেনবারি সিনড্রোম, আমি এখানে কি জাজ করতে চাই সেটা কিন্তু এক্সামিনারের মনে থাকবে। সে নেক্সট উনি নিশ্চয়ই গাইড করবে আমাকে কিংবা তোমাকে গাইড করবে যে এটাকে নিউরোলজিক্যাল সে জাজ করতে চায় নাকি সে মাসকুলোস্কেলিটাল কোনো, এটার কারণটা যদি হয়তো যে আজকে এটা পোলিওমায়াসাইটিস কিংবা অন্য কিছু ম্যালিগনেন্সির জন্য এরকম ওয়াস্টিং হয়েছে, সো সেই ক্ষেত্রে তাহলে মাসকুলোস্কেলিটালকে গুরুত্ব দিতে বেশি আর কি। ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা কি ভিডিওটার মানে গল্পটা শুনেছি যে তার স্টোরিটা কি? যে এখানে সে বলছে যে তার নাভির গোড়ায় ব্যথা ছিল এবং সিন্স লাস্ট 4 ইয়ার্স, গত 4 বছর থেকে কিন্তু তার এরকম ব্যথাটা শুরু হয়েছে, এবং সাথে দেখা যাচ্ছে যে তার রিস্ট ড্রপ আছে, হাঁটাটা খুব ভালোভাবে হাঁটতে পারে নাই, অলমোস্ট আনএবল টু ওয়াক, এবং হাঁটতে গেলেও দেখা যায় যে একটুখানি যদি আমরা মানে দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে ড্রপ ফুটের মতো আছে। সো এবং দি স্টোরি ইজ দ্যাট তার অ্যাবডোমিনাল পেইনের জন্য তার কিন্তু গলব্লাডার অপারেশনও হয়ে গেছে, সার্জনরা কিন্তু সেই অপারেশনও করে ফেলেছে, বাট ফাইন্ডিংস এর ক্ষেত্রে তারা কিছু বলতে পারে না যে গলব্লাডারে স্টোন ছিল কি না। বলেন তো কি পসিবিলিটিস, দেখে মনে হয় কি রোগীটাকে? এনিওয়ান এনি ভলান্টিয়ার? There's a good possible. তাহলে why there is wasting of the patient? Wasting of the patient? So motor neuropathy? Due to motor neuropathy. Peripheral neuropathy. Motor neuropathy. এই রোগীটাকে কিন্তু আমি চেম্বারে জিজ্ঞেস করেছি আরেকটা কথা, আপনারা শুনেছেন হয়তো, যে একটা হলো যে তার ইতিহাসটা ছিল যে আমার অ্যাবডোমিনাল পেইন, সাথে তার এরকম 4 বছর থেকে সাফার করতেছে। তাকে আমি কুইকলি কিন্তু অ্যাবডোমিনাল পেইন শোনার পরে আরেকটা কোয়ারি করেছি, কিন্তু শুনেছেন তো কি কোয়ারি করেছি? হ্যাঁ, স্কিন রেশ ওগুলা কিছু নাই। ইয়েস, তাহলে আমি যদি এরকম সন্দেহ করি তার স্কিন রেশের কথা চিন্তা করতে পারি, জিজ্ঞেস করতে পারি তার স্কিন রেশ গুলা কেমন হতে পারে, মানে আমরা যদি পরফারিয়া সাসপেক্ট করি। রোদে গেলে ফোসকা পড়ে কিনা, রোদে পরে ফোসকা মানে ব্লিস্টারের মতো হয় কিনা, তাই না? ব্লিস্টার হতে পারে যে সান এক্সপোজ পার্টে, এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করতে পারি অফকোর্স। আর এক্সামিনেশনে আমরা কি এক্সপেক্ট করি সাধারণত, এই পেশেন্টটাকে যদি এক্সামিন করতে বলে তাহলে আমরা কোন সিস্টেম এক্সামিন করব? এরকম যার একটা সে দাঁড়াতে পারে না, তার মানে কোয়াড্রিপেরিসিস এর মতো রিস্ট ড্রপ আছে, তাহলে কোন সিস্টেমটা এক্সামিন করব? ডেফিনেটলি নিউরোলজিক্যাল এক্সামিনেশনস। এবং আমি কিন্তু ইতিহাস নেওয়ার সময় আরেকটা কথা জিজ্ঞেস করেছি আমি, যে তার স্যার একটু ইন্টারাপ্ট করি, আপনার ভিডিওতে কি সাউন্ড ছিল স্যার? হ্যাঁ, আমার ভিডিওতে সাউন্ড ছিল স্যার। সাউন্ড ভিডিওর কিন্তু কোনো সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড আছে তো, শুনতে পারবো না না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে সাউন্ড আছে, যেটা হলো যে কথা বলো, আমি ক্লাস করতেছি, তোমরা চুপচাপ বসে থাকো। আচ্ছা, আমি এখানে যে কোয়ারিটা তাকে করেছি যে সে কি চিমটি দিলে টের পায় কিনা,
সে বলেছে না চিমটি দিলে মানে সে টের পায়। তার মানে হলো যে তার, আমি খুব সংক্ষিপ্তভাবে জিজ্ঞেস করেছি যে তার সেন্সরি ইনভলভমেন্ট। আমি যেহেতু অ্যাবডোমিনাল পেইনের কথা তোমাদের মতো চিন্তা করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ যে তোমরা এটাকে পিক আপ করেছো যে কেস অফ পরফাইরিয়া একটা পসিবিলিটি, যেহেতু অ্যাবডোমিনাল পেইন আছে, অন্য অনেক কারণেও হতে পারে। এরকম অ্যাবডোমিনাল পেইন সহ একটা পেশেন্টের কি কারণে আমার এরকম পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আসতে পারে? হোয়াট আর দ্য আদার কজেস? Any possibilities? Sir, other than lead poisoning. Lead poisoning, very good. আর কিছু? Paraneoplastic, sir. Diabetes mellitus. Diabetes mellitus, paraneoplastic syndrome. Diabetes mellitus abdominal pain কেন? Diabetes mellitus Any vasculitis, sir? Vasculitis. Diabetes mellitus abdominal pain কেন? Sir, decay with neuropathy due to DM. Neuropathy. সেই ক্ষেত্রে পেশেন্ট টক্সিক থাকবে, ডিকে নিয়ে অ্যাবডোমিনাল পেইন মানে ভেরি অ্যাডভান্স স্টেজ, তাই না? মানে এটা অ্যাকিউট সিচুয়েশন। এছাড়া হতে পারে ডায়াবেটিসে তো অবশ্যই অ্যাবডোমিনাল পেইন হতে পারে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? Pancreatitis, sir. Autonomic neuropathy, sir. Autonomic neuropathy is not associated with the abdominal pain, but it is the underlying cause of the diabetes. Sarcoidosis থেকে, sir. Dysentery, ischemia. Pancreatitis থেকে হতে পারে, pancreatitis. Chronic pancreatitis থেকে হতে পারে। Chronic pancreatitis. Right. রোহলামিন কে জানি, যে রোহলামিন খান কথা বলতে। হ্যাঁ বলেন স্যার। স্যার chronic pancreatitis থেকে স্যার হতে পারে on the background of diabetes mellitus. So একটা পসিবিলিটি যে 4 বছর থেকে অ্যাবডোমিনাল পেইন তার এরকম হয়েছে, সুতরাং একটা না পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি as a part of the chronic pancreatitis associated with the diabetes, আমাদের এরকম কিছু সিচুয়েশন আছে leading to the ultimately peripheral neuropathy. Systemic vasculitis is another possibility. The vasculitis sometimes associated with the peripheral neuropathy leading to the abdominal angina, সেটা একটা পসিবিলিটি। বাট রেয়ার পসিবিলিটি যদি একটু বয়স বেশি হয়, নিউরোসিফিলিসের পার্ট হিসেবেও কিন্তু দেখা যায় যে গ্যাস্ট্রিক ক্রাইসিস বলে একটা শব্দ আছে, তাই না? গ্যাস্ট্রিক ক্রাইসিস, টেপস ডরসালিস যাদের হয়, টেবিস ডরসালি যাদের হয়, তাদের কিন্তু এরকম পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, গ্যাস্ট্রিক ক্রাইসিস। দিস আর দ্য রিমোট পসিবিলিটিস। বাট ওয়ান্স দি পেশেন্ট ইজ ইয়াঙ্গার ওয়ান, এখানে পেশেন্টের বয়স কিন্তু অনেক বেশি না, পেশেন্টের বয়স যখন অনেক কম, অন্য কোনো ফিচার্স নাই, অ্যাবডোমিনাল পেইন সাথে এরকম দেখা যায় যে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, the first thing should be the porphyria. Of course other things must be excluded, এবং যার সেন্সরি ইনভলভমেন্ট নাই তার ক্ষেত্রে লেড পয়জনিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট, কারণ লেড পয়জনিং এর জন্য আমাদের অনেক সময় ভিসারাল পেইন হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, সো মেনি থিংস কুড হ্যাপেন। অফ কোর্স দ্য আদার পসিবিলিটিস অফ দ্য অ্যাবডোমিনাল পেইন অর ডাবল প্যাথোলজি আমাদের থাকতে পারে এরকম। সো এই পেশেন্টটাকে তাহলে কুইকলি আপনি কিভাবে ডায়াগনোসিস এস্টাবলিশ করবেন? হাউ কুইকলি ইউ ওয়ান্ট টু গোইং ফর ডায়াগনোসিস? আপনাকে জিজ্ঞেস করলো peripheral blood film, peripheral blood film, ইউরিন নিয়ে সান এক্সপোজার, ইউরিন থেকে কালার চেঞ্জ হলে এটা তাড়াতাড়ি করা ইউরিন। স্যার এখানে এটা কি আরেকটা আসতে পারে কি স্যার, যে স্যার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বা এসএলই থেকে স্যার, যেটাতে স্যার হাইপোক্যালসিমিয়া, নেফ্রোক্যালসিনোসিস হয়, অ্যাবডোমিনাল পেইন প্লাস হচ্ছে হাইপোক্যালসিমিয়ার কারণে স্যার ডিফর্মিটি হয়। ওয়ান ইম্পর্টেন্ট থিং আমরা কিন্তু আমি আবারও রিকোয়েস্ট করব, আমি আবারও রিকোয়েস্ট করব, আমরা কিন্তু খুব কমপ্লিকেটেড জিনিস চিন্তা না করব। হিমোগ্লোবিন মেটাবলিজম, মেটাবোলাইট দেখো, হিমোগ্লোবিন সিনথেসিস না ঠিক আছে, অফ কোর্স সেটা আমরা দেখতে পারি, বাট আমার কথা হলো যে কুইকলি বেডসাইড কিভাবে আমি তাড়াতাড়ি ডায়াগনোসিস করব, দিস ইজ ওয়ান। আর একটা হলো কনফার্ম ডায়াগনোসিস কিভাবে করব, তাই না? সেটা আমি যেটা বলতে চাই যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস অর ফর এনি রিজন when there is nephrocalcinosis, it is almost never associated with the abdominal pain, কিংবা ওই রেনাল পেইন রিজিয়নে কোনো পেইন হয় না, বাট আনটিল এন্ড নেফ্রোক্যালসিনোসিস কিন্তু, বাট আমি যখন স্টোনের কথা বলবো তখন পেইন হতে পারে, বাট ওয়ান্স ইট ইজ ডিফিউজলি ইনফিলট্রেট অর ইনভলভ দ্য প্যারেনকাইমা, it is never associated with, right? So ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে এই পেশেন্টটাকে, আমি কি করলাম, আমার চেম্বারে আসলো যখন পেশেন্টটাকে, তো আমি কুইকলি
পেশেন্টটাকে আসলে এটা হলো প্রথম যা করলাম আমি আর কি, আমি একটা গ্লাস আমার পানি খাওয়ার গ্লাসটা তাকে দিলাম আর কি, বললাম যে এটাকে একটু ইউরিন কালেক্ট করে নিয়ে আসো, নিয়ে এসে আমার চেম্বারের পাশেই, মানে সেটা আমার ময়মনসিং এর চেম্বারে, আমি ময়মনসিং রোগী দেখতে যাই মাঝে মাঝে, তো ওইটার পাশেই এসির মানে যে ওটা থাকে এয়ার কুলারটা যেদিকে থাকে ওইখানে রেখে দিতে বললাম আধা ঘন্টা, সানলাইট আসে ওইখানে, এটা 10 তলায়। তো দেওয়ার পরে ওইরকম কালারটা নিয়ে আসলো অ্যাকচুয়ালি। তারপরে আমি আসলে তার অরিজিনাল ইউরিন কালারটা তখন দেখতে পারি নাই, আমি তারপরে বললাম যে আবার তাকে বললাম যে আমাকে একটু ইউরিন কালেক্ট করে দাও, ও 1 ঘন্টা 2 ঘন্টা পরে ইউরিন কালেক্ট করে আবারও আমাকে দিল একটুখানি, এই যে দিস ইজ দা ইনিশিয়াল ইউরিন কালার, যে এখানে দেখা যাচ্ছে গ্লাসটা। Yes, sir. জি স্যার। এবং এটার কালারটা কিন্তু টিপিক্যালি চেঞ্জ হয়ে গেছে। সো ওয়ান্স আমি যেরকম সাসপেক্ট করছিলাম তোমাদের মতোই যে এটা আলটিমেটের সাথে সাথে, সুতরাং আমার আর ডায়াগনোসিসের ক্ষেত্রে আমার মনে হয় আর কোনো ডায়লেমা থাকে না, এবং এই পরফোবিলোনুজেন কিংবা কোপরফোবিলোনুজেন হোয়াটএভার মে বি দা এন্ড পয়েন্ট এনজাইম ডেফিসিয়েন্সির জন্য যেটাই হোক, সেটা আর করার খুব অবকাশ থাকে না, বাট স্টিল আমাকে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। এবং অনেকগুলো ভ্যারাইটিস আছে, সেগুলা কোন লেভেলের এনজাইম ডেফিসিয়েন্সি সেটা দেখে আমরা ডিটেক্ট করতে পারি। আনফরচুনেটলি আমি পেশেন্টটাকে আমাদের এক এমপি সাহেব কলমাকান্দা থেকে উনি পাঠিয়েছিলেন আমার কাছে দেখতে, দি পেশেন্ট ওয়াজ ভেরি পুয়ার। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি তাকে হেল্প করবো, আসুক ঢাকাতে, কিন্তু সে আর আসে নাই। এখন হাউ শি ইজ ডুইং, কারণ হলো এই পেশেন্ট গুলো আলটিমেটলি দেখা যায় যে লং স্ট্যান্ডিং, দেখা যায় লিভার ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়, লিভার সেল নিউরোভিসেরাল ইনভলভমেন্টের জন্য দেখা যায় যে পেশেন্ট গুলো আলটিমেটলি খারাপ হয়ে যায়। সো হাউ শি ইজ আই ডু নট নো। সো আমাদেরকে মানে জাস্ট এটা আমি আউট অফ ইন্টারেস্ট, এটা একটা পোস্ট গ্রাজুয়েট একটা টপিক, সুতরাং এটার ভ্যারাইটিস, এটা থেকে পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করতে পারে, হাউ উই আর গোয়িং টু ট্রিট, এটা ট্রিটমেন্টটা একটু বলতে পারবেন কেউ? ইনভেস্টিগেশন তো আমরা বুঝতেই পেরেছি কিভাবে করব, যে সে দিস ইজ এ কেস অফ পরফাইরিয়া। জি, ট্রিটমেন্ট ইজ অ্যাভয়েডেন্স অফ এনি প্রিসিপিটেন্ট ফ্যাক্টর। আইভি গ্লুকোজ দিতে পারি স্যার আমরা তাকে। পেশেন্ট কি হচ্ছে যে স্যার নেক্সট হচ্ছে জিএনআরএইচ অ্যানালগ যে আছে স্যার, মানে তার মেনস্ট্রুয়াল সাইকেলটাকে অফ করে রাখতে পারি স্যার অ্যাকুট অ্যাটাকের সময় স্যার, এটা একটা। আর মেইনলি স্যার যে গ্লুকোজ সাপ্লিমেন্ট যদি করা হয় তাহলে স্যার এটা হিমটাকে বাইন্ড করতে পারে আর কি স্যার, এটা একটা। আর একটা নেক্সট যদি লিভারটা ইনভলভ হয়ে যায় তাহলে স্যার নেক্সট আমাদেরকে একটু ট্রান্সপ্লান্টেশনের চিন্তা করতে হবে। অ্যাকচুয়ালি মোস্টলি দি ট্রিটমেন্ট ইজ সিম্পটোমেটিক, তাই না? মোস্টলি দি ট্রিটমেন্ট ইজ সিম্পটোমেটিক, আর বাকি রিমেনিং যে আছে তার অ্যাটাকগুলো যেন প্রিসিপিটেট না করে, কিংবা যদি এটা কিউটেনিয়াস স্টারডা হয় সেক্ষেত্রে, পরফারিয়ার ক্ষেত্রে যদি কিউটেনিয়াস স্টারডা হয় সেই ক্ষেত্রে আমাকে তাহলে সান এক্সপোজার এগুলাকে বাদ দিতে হবে, এবং সেই কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন গুলো সামটাইমস রেসপন্ড উইথ দ্য হাইড্রোক্সিক্লোরোকুইন, অনেক সময় দেখা যায় হাইড্রোক্সিক্লোরোকুইনে পেশেন্ট গুলো রেসপন্ড করে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে যাই না? এনিওয়ান? আবু হাসান মাহমুদ মনে একজন আছেন, তাই না? স্যার পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। Polycythemia rubra vera, excellent. Any other possibilities? Any other possibilities? মেবি গ্রেপস হতে পারে, যদিও আপার এক্সপোজার ক্যারাটাইটিস এত বেশি হয় নাই। এছাড়াও স্যার কনজাংটিভাল ইনজেকশন যেহেতু এত বেশি হয়েছে, এটা আমাদের পেশেন্টের ওয়ান অফ দ্যাট। ফিভার থাকলে ডেঙ্গু হতে পারে স্যার। ডেঙ্গু হতে পারে, রাইট, গুড। ইউভিআইটিস হতে পারে। আর কিছু? স্যার লেপ্টোস্পাইরোসিস। ইয়া, লেপ্টোস্পাইরোসিস। সেপ্টিসেমিয়া। আপনারা যারা যখন কথা বলবেন বাকিরা একটু মিউট করে রাখেন প্লিজ। হ্যাঁ, লেপ্টোস্পাইরোসিস হতে পারে, ফাইন। লেপ্টোস্পাইরা ইকটেরোহেমারেজিকা যেহেতু সেরকম নাম আছে, সুতরাং একটা পসিবিলিটি। জন্ডিস নাই, সুতরাং লেপ্টোস্পাইরা বলবো না, গুড। এপিস্ক্লেরাইটিস হতে পারে স্যার। হেমোরেজিকা তো স্যার জন্ডিস থাকবে, ইকটেরো আর হেমোরেজিকা ইয়ে থাকবে স্যার, হেমোরেজ থাকবে, সেটা তো নাই। ঠিক আছে, বাট স্টিল देयर আর পসিবিলিটি। এখানে বায়োলেটারাল ইনভলভমেন্ট আছে, একটু সাউন্ড হচ্ছে বেশি।
আপনি একটু কষ্ট করে আপনাকে আনমিউট করে নেন, আমি আবার সবাইকে মিউট করে দিছি। ওকে, শোনা যাচ্ছে? স্যার জেরোডার্মা একটা পসিবিলিটি রাখা যায় এগুলোর সাথে স্যার, নেপিস্ক্লেরাইটিস আর জেরোডার্মা। একটু শুনেন। তার সাউন্ড সম্ভব শোনা যাচ্ছে না স্যার। অলরাইট, সরি। আচ্ছা, যেটা হলো যে এই পেশেন্টটাকে, সরি, আচ্ছা এই পেশেন্টটার যে গল্পটা সে বলতেছিল যে আসলে তার গিটায় গিটায় ব্যথা ছিল, গিটায় ব্যথাগুলা ভালো হয়ে গেছে, এখন মানে চোখ ব্যথা করে। সো আপনারা অলরেডি বলেছেন যে এরকম আর্থ্রাইটিস সহ, যদি তার আর্থ্রাইটিসের কথা বলা আছে, সো আর্থ্রাইটিস সহ এই পেশেন্টটার দেখেন কোনো জায়গায় কিন্তু ইউনিফর্মিটি নাই, মানে লোকালাইজ, মানে একটা রিজিওনাল এরকম ইনভলভমেন্ট আছে, ডিফিউজ ইনভলভমেন্ট হতে পারে। দেখেন যে ওই দিকের সব বাম চোখের কিন্তু মিডিয়ালি কিন্তু অনেকখানি খালি আছে। তো সেই হিসাবে আমরা যদি এরকম দেখা যায় পেচি ডিস্ট্রিবিউশনে যদি অনেক সময় এরকম ইনভলভমেন্ট থাকে, নডুলারিটি থাকতে পারে, তাহলে এটা সাধারণত ইপিস্ক্লেরাইটিস হয়। ইপিস্ক্লেরাইটিস ইজ নেভার পেইনফুল। ইপিস্ক্লেরাইটিস ইউজুয়ালি পেইনফুল হয় না যদি নডুলার ভ্যারাইটি না হয়। আর একটা হলো যে তাকে জিজ্ঞাসা করা উচিত সাইমালটেনিয়াসলি তার কি ভিশনের কোনো সমস্যা আছে কিনা। ভিশনের যদি অন্য কোনো কারণে সমস্যা না থাকে, স্ক্লেরাইটিস আর ইপিস্ক্লেরাইটিস কে ডিফারেন্সিয়েট করার একটা মূল ব্যাপার হলো যে ডিস্ট্রিবিউশন দেখে তো আমরা কিছুটা বুঝতে পারি যে ইপিস্ক্লেরা ইনভলভমেন্ট, ভেসেলস গুলা খুব ক্লোজলি দেখলে, বাট সামটাইমস ইট ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যাটলিস্ট আমার খুব ডিফিকাল্ট হয়, আমি খুব ভালো বুঝতে পারি না। আমি ডিস্টিংগুইশ করি বাই আস্কিং দ্য হিস্ট্রি, whether the patient feel pain while moving the eyeballs। তাহলে পেইনফুল যদি হয় ইট ইজ স্ক্লেরাইটিস, পেইনলেস সাধারণত হলো আপনার ইপিস্ক্লেরাইটিস। ইপিস্ক্লেরাইটিসে ভিশন রিমেইন ইনট্যাক্ট, আর স্ক্লেরাইটিসে দেখা যায় যে পেশেন্টের ভিশন ইম্পেয়ারমেন্ট হতে পারে, ইউএইটিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে। Actually, she is a case of rheumatoid arthritis presenting with scleritis, এবং তার অ্যাকচুয়ালি কুশিং ওয়েড অ্যাপিয়ারেন্স। সে লং দেখেন তার একটু হার্টসুট অ্যাপিয়ার করছে, কপালের মধ্যে অনেকটা চুল গজায় গেছে, তার কুশিং ওয়েড অ্যাপিয়ারেন্স আছে। সো এখানে অনেক রকম ভাবে আপনাকে জাস্ট এটা দিয়ে যে নেক্সট আপনি রিলিভেন্ট কি জিজ্ঞেস করবেন, নেক্সট কিভাবে পেশেন্টটাকে আর কি এক্সামিন করবেন, সেটা। স্ক্লেরাইটিসের অনেকগুলা কারণ আছে, এর মধ্যে একটা রিমাটোলজিক্যাল ডিজিজেস, ভাস্কুলাইটিস, ইভেন সার্কোডোসিস, সেগুলোও হতে পারে। সুতরাং আমাদেরকে সেইভাবে রিলিভেন্ট এক্সামিনেশন গুলা করতে হবে, সামটাইমস ড্রাগ হিস্ট্রি নিতে হবে আমাদেরকে। আর ইন কেস অফ পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, সেই লালটা কিন্তু একদম ডিফিউজ হয়, ব্লাড শুটিং আইস, যেটাকে মনে হয় যে একদম রক্ত ঠিকরে পড়তেছে। বাট ওয়ান অফ দ্য গুড পসিবিলিটি, সেই ক্ষেত্রে আপনাকে তাহলে রিলিভেন্ট এক্সামিন করে আপনি একটা ডিফারেন্সিয়াল বলতে পারেন। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে কনজাংটিভাটাও দেখা যায় এরকম সাফিউজড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা করতে পারেন। এখানে কুদরতি খুদানা কে জানি আমাদেরকে একটু হ্যান্ড রেজ করেছিলেন, প্লিজ। কুদরতি খুদা, জি প্লিজ বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার এটাতে স্যার হচ্ছে যে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আমরা যদি এই পেশেন্টের স্যার জিআই ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে কি স্যার আমরা আইবিডি চিন্তা করতে পারি কিনা? কনসে অবশ্যই অবশ্যই স্টেরাইটিস একটা পসিবিলিটি, ইউএইটিস এর ওয়ান অফ দ্য ডিফারেন্সিয়াল আপনি আইবিডি এক্সক্লুড করা যায় আর কি। মানে সেখানে আর্থ্রাইটিস সেটা হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস, অর এখানে সার্কোডোসিসের কথাও কিন্তু আমরা বলেছি যে সেগুলো হতে পারে। অফকোর্স আইবিডিও একটা পসিবিলিটি, আইবিডিও হতে পারে। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। এসবিসি অবস্ট্রাকশন আনতে পারে কিনা? এসবিসি অবস্ট্রাকশনে এগেইন আপনাকে তখন টোটাল ফেসটা সোলেন থাকবে, সেই ক্ষেত্রে কনজাংটিভাটা কনজেস্টেড থাকে ইউজুয়ালি। মানে এখানে দেখা যায়
মানে কনজেশন, ভাস্কুলার মার্কিং গুলো প্রমিনেন্ট, ইভেন আপনি ফেসেস সারাউন্ডস দেখবেন যে অন্যান্য ভেসেল গুলো প্রমিনেন্ট হয়ে গেছে, হতে পারে মানে, বাট আনলাইকলি আমার কাছে মনে হয় যে এখানে অফকোর্স যদি এরকম সন্দেহ হয় আপনি রিলিভেন্ট দেখে নিতে পারেন। বাট এই সমস্ত সিচুয়েশনে এরকম যদি থাকে স্ক্লেরা, ইপিস্ক্লেরা, কনজাংটিভা এই রিলেটেড ডায়াগনোসিস গুলাই হওয়া ভালো। স্যার ডিফারেন্সিয়ালের মধ্যে স্যার প্রথমে একজন বলেছিলেন স্যার পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, স্যার ওখানে তো মেইনলি লোয়ার পার্টের কনজাংটিভা ওখানে স্যার খুব মানে রেড নিয়ে লাল থাকে, কিন্তু স্যার এরকম স্ক্লেরা থেকে এরকম এত লাল হয় কি স্যার ইয়েতে পলিসাইথেমিয়া রুব্রা ভেরাতে? হতে পারে পলিসাইথেমিয়া ডিফিউজ মানে ব্লাড শুটিং আইস খুব বেশি, যখন হিমোগ্লোবিন পার্সেন্টেজ বেড়ে যায়, অনেক কাউন্ট যখন আরবিসি কাউন্ট অনেক বেশি বেড়ে যায়, সেই ক্ষেত্রে মনে হয় যে রক্ত ঠিকরে পড়তেছে, সেই রেডনেসটা মানে এরকম পেচি থাকে না, ডিফিউজ থাকে আর কি। জি স্যার থ্যাংক ইউ স্যার। এখানে কি ডিফারেন্সিয়ালের মধ্যে আমরা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস জানতে পারি কিনা স্যার? আমি বলেছি যে স্টেরাইটিস ইউভিআইটিস এর জন্য যে সমস্ত ডায়াগনোসিস আসা দরকার এখানে, মানে ইউ ক্যান পুট দা এভরি আর্থ্রাইটিস রিলেটেড যে ডায়াগনোসিস গুলো আসা দরকার, ইউ ক্যান পুট দা ডায়াগনোসিস, সেগুলোকে রাখতে পারেন এখানে। সো মানে আমি যেটা এখানে আমি যেটাকে আমার পারপাসটা হলো এটা নিয়ে আসা, একটা পসিবিলিটিস গুলো বলা, আর এরকম থাকলে আপনাকে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে স্টেরাইটিস, এপিক স্টেরাইটিস এর মধ্যে, মানে একটা what are the differentiating points, এটাকে ক্লিয়ারলি হিস্ট্রি থেকে এক্সামিনেশন থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, এন্ড অফকোর্স রিলেভেন্ট হিসাবে আদার পসিবিলিটিস চিন্তা করতে হবে, এবং রিলেভেন্ট এক্সামিনেশন হিসাবে আন্ডারলাইং আর্থ্রাইটিস আছে কিনা, এটা মেবি সেরো পজিটিভ সেরো নেগেটিভ, দি পসিবিলিটিস অফ দ্য সার্কোডোসিস ইউভিআইটিস এর পার্ট হিসেবে হতে পারে কিনা, ইভেন আমাদের ফ্ল্যাকটিনুলার কনজাংটিভাইটিসও কিন্তু এরকম হতে পারে, যে টিউবারকুলোসিস এর জন্য যে টিউবারকুলার ইনভলভমেন্ট, সো আরো অনেক কিছু আছে, বাট আমরা এখানে ফোকাস থাকতে চাই এই জিনিসগুলোর উপরে বেশি আর কি। মাহমুদ না কে জানি আমাদের হ্যান্ড রেজ করেছেন, প্লিজ আপনি। স্যার সায়ানোটিক হার্ট ডিজিজ আসতে পারে কিনা? সায়ানোসিস আগে থাকতে হবে, আপনি সায়ানোসিস ছাড়া আগে এটাকে মানে বলতে পারেন না, সুতরাং সায়ানোসিস সায়ানোটিক মানে আমাকে তাহলে কিছু জিনিস না বলতে হবে, না বলা প্র্যাকটিস করতে হবে, মানে অফকোর্স মানে ভেরি গুড মানে থিঙ্কিং, কিন্তু স্টিল আমার যদি এখানে সায়ানোসিস কোথাও না থাকে, স্কিনটাকে দেখে মোটেই সায়ানোস মনে হচ্ছে না, যদি কারো এরকম সেন্ট্রাল সায়ানোসিস থাকে তাহলে না তার এরকম হতে পারে, বাট ভেরি রেয়ারলি আমরা রেয়ার সায়ানোসিস বলি। জাস্ট আমি কথা প্রসঙ্গে বললাম, এটা আমি বলে যেতে বলবো, রেয়ার সায়ানোসিস ইজ এ টার্ম হুইচ ইজ ইউজড ইন কেস অফ পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, কারণ এত বেশি আরবিসি থাকে ছাগলের ক্যাটারাক্ট ছিল স্যার। হ্যাঁ কি বলেন স্যার? এটা যদি আমাদের অস্পিতে দেয় স্যার, স্যার ক্যাটারাক্ট ছিল কি স্যার? এই পেশেন্টের কি স্যার ক্যাটারাক্ট ছিল স্যার? মানে এই পেশেন্টটা স্যার আমাদের অস্পিতে দিতে পারে স্যার? এটা ক্যাটারাক্ট আছে, এটা অস্পিতে না দিয়ে এরকম একটা পেশেন্টকে বসায়ও দিতে পারে আপনার শর্ট কেস হিসাবে, বুঝছেন? তার ক্যাটারাক্ট আছে, প্রবাবলি দিস ইজ ডিউ টু স্টেরয়েড ইনজুরি, বিকজ দি পেশেন্ট was a case of known case of rheumatoid arthritis. She was on steroids and inadvertently steroid নিয়েছেন অনেক দিন, যার জন্য তার ব্যথার কথা কিন্তু সে বলে না, কারণ স্টেরয়েড পাওয়া রোগী ব্যথাটা তার সব কমে গেছে, বাট এট দ্য কস্ট অফ ক্যাটারাক্ট কিংবা কুশিং সিনড্রোম এগুলো আর কি হয়েছে। আমরা সামনে যাই না স্যার, আমরা এই যে ইউভেটিস, কনজাংটিভাইটিস আর এপিস্ক্লেরাইটিস এটা স্যার ডিফারেন্সিয়েট কিভাবে করব? ইউভিআইটিস তো আপনাকে স্লিট ল্যাব এক্সামিনেশনস কিংবা এগুলো দেখে করতে হবে, বাট কনজাংটিভাইটিস তো তার কনজাংটিভাল ইনভলভমেন্ট, অলওয়েজ পেইনফুল গ্রিটি সেন্সেশন। এপিস্ক্লেরাইটিস যে কথা বললাম যে কোনো পেইন কিংবা কিছু ইরিটেশন ফিল করবে না পেশেন্ট জাস্ট আপনার রেডনেস থাকে, একটু ডিসকমফোর্ট ফিলিংস থাকে, কিন্তু পেইনফুল হবে না কখনো। কনজাংটিভাইটিসও কিন্তু পেশেন্টের একটু পেইনফুল থাকে। আর ইউভিআইটিস এই পেশেন্টের এটা স্টেরাইটিস আমরা বলতেছি, তার ইউভিএল ট্র্যাক ইনভলভমেন্টটা কিন্তু আমি এইভাবে বুঝতে পারবো না, তাহলে ইউভিএল ট্র্যাক আমাকে এক্সামিন করতে হলে স্লিপ টাইম এক্সামিনেশন করতে হবে, ঠিক আছে? নাকি আপনাদের অন্য কোনো মতামত আছে? কারণ এটা তো এক্সটার্নাল এপিস্ক্লেরাইটিস, তাই না? এটা এপিস্ক্লেরা ইনভলভমেন্ট, এখানে যে জায়গাটাতে ইনভলভমেন্ট আছে সেখানে তার ইউভিএল ট্র্যাক থাকে না, তাই না? স্ক্লেরা তারও বাইরে
এখানে যেটা আমাদের দেখা উচিত, অনেক সময় দেখা যায় যে নডুলার স্ক্লেরোজিং মানে স্ক্লেরাইটিস যেগুলো থাকে কিংবা নেক্রোটাইজিং স্ক্লেরাইটিস যাদের থাকে, সামটাইমস কারো কারো দেখা যায় চোখে বাল্জ হয়ে যায়, যেটা আমরা বলি যে স্ক্লেরোমেলাসিয়া। তো এটার জন্য অনেক সময় স্ক্লেরোমেলাসিয়া যদি থাকে তাহলে অলমোস্ট ইউ আর সার্টেন দিস ইজ দ্য কেস অফ স্ক্লেরাইটিস। দেখতে পাচ্ছেন আপনারা? পিউস জ্যাগার্স পিউস জ্যাগার্স হাইপার পিগমেন্টেশন থাকে, তাই না? স্যার এনজিওইডিমা স্যার স্টিভেন জনসন একজন করে বলেন হ্যাঁ বলেন। নেক্সট maybe due to bullous lesion or maybe drug induced any reaction due to Steven Johnson. এটা বুলাস মনে হচ্ছে না, বুলাস দেখা যাচ্ছে না, এটা সলিড মানে মনে হচ্ছে বুলাস। স্যার হেমানজিওমা এরকম, হেমানজিওমা তো একটা হেমানজিওমার মতো পুরো লিপ কিংবা একটা সার্টেন পার্ট একটা বাল্জ হয়ে যাবে, কালারটা আপনি পালপেট করে দেখতে পারেন অবশ্য, যে আপনাকে এরকম দিল এবং বললো যে জাস্ট লুক এন্ড এক্সামিন দা পেশেন্ট, এই পার্টটুকু এরকম দিতে পারে। লেপ্রোসি কি বলা যায়? কারণ উপরে কিছু ডিপিগমেন্টেশন দেখা যাচ্ছে স্যার, লিপের আপার লিপের উপরে স্কিনে। লেপ্রোসি লিপসে খুব বেশি হয় না আসলে, উপরে কিছু ডিপিগমেন্টেশন মতো লাগছে আপার লিপের উপরে রাইট সাইডে। অলরাইট, মানে একটা আপনি পসিবিলিটিজ এর কথা মনে করছেন, হতে পারে ডিপিগমেন্টেশন। এই যে এটা কালাজ্বরের দেশে রোগী হলে, এটা যদি কালাজ্বরের এরিয়া থেকে আসে তাহলে কি হতে পারে? PKDL হতে পারে। অলরাইট, অবশ্য অফ কোর্স হি ইজ নট ফ্রম এ এরিয়া অফ দ্য কালাজ্বর। আর কি পসিবিলিটিস? সো লিপসে দেখেন যে একটা ইনভলভমেন্ট আছে এবং এটার বেশ একটা স্কারিং স্ট্রাকচারের মতো, তাই না? স্কার্ড হয়ে গেছে মনে হয়, হিল লিশন। যদি কারো এরকম হ্যাঁ, পিউস জ্যাগার কি এরকম? পিউস জ্যাগার আসলে কি ইন্টেস্টাইনে ইনভলভমেন্ট করে, মানে লিপসেও হতে পারে। লুপাস ভালগারিস, ইয়েস, মানে লুপাস ভালগারিস তো ফেসে হয়, লিপসে সাধারণত মানে হতে পারে। লুপাস ভালগারিস মিন্স ইউ আর মিনিং টিউবারকুলোসিস, তাই না? কিউটেনিয়াস টিউবারকুলোসিস। স্যার কি হতে পারে? ব্যাচেটস না কি বলতেছিলেন? ব্যাচেটস তো স্যার ওরাল আলসার থাকে। সো আলসার থাকবে এখানে, আলসারেটেড না, রাদার এখানে দেখেন যে জিনিসগুলো একটু মানে ইলিভেটেড। বুলাস লেশনস, বুলাস না, বুলাস তো ফ্লাকচুয়েশন থাকে, এরকম না, সলিড স্ট্রাকচার। এটা মিউকোকিউটেনিয়াস ইনভলভমেন্ট আছে, মিউকোকিউটেনিয়াস ইনভলভমেন্ট, ভেরি গুড। সেখানে স্যার যদি স্যার ইয়েতে থাকে মানে স্টিভেন জনসন, মানে আমরা তো আদার পার্ট দেখতে পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে স্যার আমি এটা আপনাদেরকে আরো লোকালাইজ করার জন্য থিংকিংটা এতটুকু বলতে চাই, ইট ইজ নট এ বোলাস লিশন। সো নন বোলাস লিশন, নডুলারিটি ইজ দেয়ার, রাদার নডুলার বলতে পারেন, একটা এলিভেটেড মানে ফার্ম ইন কনসিস্টেন্সি। তাহলে একটা ভালো ডায়াগনোসিস বলেছেন, লুপাস ভালগারিস অথবা আপনার টিউবারকুলোসিসের কথা বলেছেন। সো এই পেশেন্টটার মানে জাস্ট আমি তাহলে একটু আবার একটু আপনাদেরকে হেল্প মানে আমরা শেয়ার করি যে এই পেশেন্টটা পার্ট অফ স্টিভেন জনসন সিনড্রোম স্যার, ক্যান ইট বি এ পার্ট অফ এটা হতে পারে যে স্টিভেন জনসনের সাথে হিল লিশন। যদি একটা ইন্টারেস্টিং হলো, আপনি দেখেছেন যে স্টিভেন জনসনের যখন স্কিন লিশন হয় তখন কিন্তু পরে যখন ভালো হয়ে যায় এটা কিন্তু আর রেসিডুয়াল কোনো স্কারিং এপিসোড থাকে না। আপনারা মানে কখনো দেখেছেন কিনা? নন স্কারিং লিশন একটা গুড পসিবিলিটি। সো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এটা কি কুদরতে এলাহি কিছু বলবেন? স্যার এটা কি মিজেলস এর কমপ্লিকেশন হিসেবে ক্যানক্রাম অরিস যেটা স্যার ক্যানক্রাম অরিস এটা হতে পারে কি? মিজেলস এর কমপ্লিকেশন হিসেবে নেক্রোটাইজিং লিশন হয়, নেক্রোটাইজিং এবং স্ল্যাপ আউট হয়। এখানে কিন্তু স্ল্যাপ আউট হয় না, বুঝতে পেরেছেন? ক্যানক্রাম অরিস যেটা, থ্যাংক ইউ যে আপনি ক্যানক্রাম অরিস বলেছেন। ক্যানক্রাম অরিস কেমিক্যাল বার্ন স্যার, কেমিক্যাল বার্ন
কেমিক্যাল বার্ন, ইট কুড বি মানে হিল লিশন, আমি যে কথা বলতেছিলাম যে স্কারিং একটা লিশন। সো এই পেশেন্টটার মানে যদি কোনো কারণে বার্ন হয়ে যায়, কেমিক্যাল বার্ন হয়, তাহলে কিন্তু তার এরকম আপনার হতে পারে। হ্যাঁ, এটা একটা নোডিউলার পসিবিলিটি। বলছেন স্যার, কোনো একটা ইনফিলট্রেটিভ লেশন হতে পারে, কোনো ম্যালিগন্যান্সির ইনফিলট্রেশন অথবা ফ্যান্টাস্টিক, হতে পারে ইনফিলট্রেটিভ লিশন হতে পারে, টিউবারকুলোসিস একটা ইনফিলট্রেটিভ লিশন, সার্কোডোসিস এনি একটা কাইন্ড অফ ইনফিলট্রেটিভ লিম্ফোমা থেকে অথবা যে কোনো ইনফিলট্রেশন এসে হতে পারে। সো আমি যে কথাটা বলতে চাই, লিপসে এরকম লিশন আমরা খুব বেশি পাই না, যদি পাই তাহলে আমাদেরকে একটা টার্ম আছে গ্রানুলোমেটাস, ঠিক আছে। আর বাকি আপনারা ইন্ডিভিজুয়ালি বলতে পারেন যে পসিবিলিটিস লুপা মানে টিউবারকুলার স্কিন লিশন, সার্কোডোসিস, এটা কেউ কেউ বলেছেন ল্যাপ্রোসিস হতে পারে, গামাটাস লিশন, ইভেন লিম্ফোমা হতে পারে, এটা একটা হিল লিশন অথবা স্কার হতে পারে, যে আপনার এটা পোস্ট বার্ন কিংবা কেমিক্যাল বার্ন হোক, হোয়াটএভার মে বি দ্য বার্ন, এরকম একটা হতে পারে। সো দিজ আর দ্য পসিবিলিটিস। তাহলে আমি পেশেন্টটাকে রিলিভেন্ট আর কি এক্সামিন করব, আপনি জেনারেল এক্সামিনেশন পার্ট হিসেবে তার তার ওরাল ক্যাভিটি দেখতে পারেন, আপনি আরো তার লিম্ফ নোডস গুলা দেখতে পারেন, আদার জেনারেল এক্সামিনেশনস কিংবা কোনো অর্গানোমেগালি আছে কিনা সেটা দেখতে পারেন। ইনফ্যাক্ট দিস পেশেন্ট হ্যাজ গট দ্য স্প্লেনোমেগালি, এবং আমি হিস্ট্রি নিয়ে পেশেন্টটাকে দেখলাম যে তার মাঝে মাঝে জ্বর আসে, ফিলিং মানে টায়ার্ডনেস, তার টায়ার্ড থাকে সে। তো সেই হিসাবে আসলে আমি আর কোনো অল্টারনেটিভ না পেয়ে তাকে, আমারও একটা ডিফারেন্সিয়াল, কারণ আমার এর আগের একটা এক্সপেরিয়েন্স ছিল গ্রানুলোমেটাস চিলাইটিস হিসেবে আমি টিউবারকুলোসিস ইন দ্য লিভস ডায়াগনোসিস করেছিলাম। তো সেই হিসাবে আমি এটাকে আগের এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আই ওয়াজ থিংকিং whether it is a case of tuberculosis. I just submit the patient for empty test করার জন্য বললাম, empty was negative. So empty যখন নেগেটিভ হলো, তাহলে আমি I was thinking যে তাহলে what could be, তাহলে বায়োপসি করতে তাকে সাবমিট করলাম, এবং বায়োপসি করে তার যে ডায়াগনোসিস আসলো, তাকে আমি এরকম একটা চিকিৎসা দিলাম। আপনার তার হাইপারটেনসিভ ছিল, সে সিবিডি ছিল, তার রিসেন্টলি তার এরকম তার একটা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডও ছিল, প্রবাবলি, হ্যাঁ সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড ছিল। সো তার ফাইনালি আমি তাকে যেহেতু এটাকে ডায়াগনোসিস করে আলটিমেটলি গ্রানুলোমেটাস লিশন আসলো, এমটি নেগেটিভ, অলমোস্ট মানে এসি লেভেলটাও তার ছিল, হাই ছিল। সো দিস ইজ এ কেস অফ সার্কোডোসিস। আই হ্যাভ ট্রিটেড দ্য পেশেন্ট, এবং পেশেন্টটা দেখেন যে এরপরের ছবিটা দেখেন, এটা হলো আফটার ট্রিটমেন্ট। তাহলে দেখেন অনেকখানি এখন কিন্তু আর সেই সোয়েলিং গুলা নাই, ডিসকালারটা আছে, হাইপোপিগমেন্টেশনটা আছে, কিন্তু মনে হয় যে একদম মিশে গেছে পেশেন্টটার। সো আমরা এখান থেকে মানে সার্কোডোসিস এই ডায়াগনোসিস ছিল, এবং পেশেন্ট ভালো হয়ে গেছে আমাদের। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদেরকে সার্কোডোসিসটা ভালো করে পড়ে ফেলতে হবে। স্কিন লিশনও যে সার্কোডোসিস হতে পারে, হাউ মেনি পার্সেন্টেজ অফ কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন সার্কোডোসিস, কত পার্সেন্ট সার্কোডোসিস কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন বলতে পারবেন কেউ? 5%। বলেন কত? 5% স্যার। লুপাস পার্নি 5%। হ্যাঁ, মানে কিউটেনিয়াস, লুপাস পার্নি এগুলো 5%। আর দেখা যায় অকুলার ম্যানিফেস্টেশন, ইউভিআইটিস 30%, লাং 30%, এরকম দেখা যায় যে আপনার রেনাল ইনভলভমেন্ট 30% কিংবা কিছু ওরকম আদার্স গুলো আর কি। তো কিন্তু কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন দেখা যায় আমাদের অনেক সময় পেশেন্টের 5% এর বেশি হয় না। এই পেশেন্টটার একটু দেখেন, এই পেশেন্টটারও দেখেন যে ডান দিকে অনেকগুলা লিশন আছে, কিন্তু বাম দিকে তার নাই। এবং এরকম লিশন আমরা কি কি কারণে চিন্তা করতে পারি? আগের গুলা তো চিন্তা করতেই পারি। ইন এডিশন আমি যেটা একটা পয়েন্টস দিলাম যে এই পেশেন্টটা দেখেন যে মিড লাইন ক্রস করে নাই, মিড লাইন বরাবর একটা লিশন আছে। হারপিস জোস্টার, এটা আসলে ল্যাপ্রোসিস, এটা ল্যাপ্রোসি, এটা হতে পারে ল্যাপ্রোসি, একটা গুড পসিবিলিটি। লুপাস পার্নি অফ সার্কোইডোসিস না নোজেটা স্যার, নোজেটা হতে পারে, ইভেন একটা হিলড হারপিস জোস্টারও হতে পারে, তাই না? হতে পারে, হারপিস জোস্টারও হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই পেশেন্ট গুলারও একইভাবে যদি আমাকে এক্সামিন করতে পারে, আমাকে বলতে পারে যে আপনি একটা হিস্ট্রি নেন কি করবেন, কিংবা এই পেশেন্টটা রিলেভেন্ট কি এক্সামিন করবেন,
লুক এট দ্য পেশেন্ট এন্ড ডু দ্য রিলেভেন্ট এক্সামিনেশন, তাহলে এগেইন আমি তাকে তার স্কিন সার্ভে করব, তার জেনারেল এক্সামিনেশন গুলো দেখবো, তার অর্গানোমেগালির মধ্যে আমি হেপাটোসপ্লেনোমেগালি আছে কিনা সেগুলো আমি জাস্ট করব, সেটা দেখে নিব আমি। এবং এই পেশেন্টটার মানে একটা সিটি স্ক্যান আমার কাছে নিয়ে আসছিল, এবং সে যে গল্পটা দিল যে তার আগে সিটি স্ক্যানে তার ডায়াগনোসিস ছিল সার্কোইডোসিস। উনি একজন এডুকেটেড লোক, এবং সে সিটি স্ক্যানটা নিয়ে আসতো, এটা হলো তার ভালো হয়ে যাওয়ার পরে তার লাং ইনভলভমেন্ট ছিল, বায়োল্যাটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি ছিল, তারপরে তার এই মানে নিশানটা হয়েছে আসলে। এইবার সে রিল্যাপস করেছে। সো আমরা অনেক সার্কোইডোসিস পাই যারা ইনএডিকুয়েটলি ট্রিটেড হয়, ইভেন উইথ গুড ট্রিটমেন্ট, তারপরে কিন্তু রিল্যাপস মানে একটা সম্ভাবনা থাকে। তাহলে কোন সার্কোইডোসিস গুলা মানে রিল্যাপস হয় বেশি বলতে পারেন? রিল্যাপস রেট কাদের ক্ষেত্রে বেশি হয়? স্কিন ইনভলভমেন্ট, রেনাল ইনভলভমেন্ট, মাল্টি অর্গান ইনভলভমেন্ট যাদের থাকে তাদের ক্ষেত্রে হতে পারে এইজটা 40 বেশি যাদের হয়, পোর প্রগনোস্টিক ফিচার প্লাস তাদের রিল্যাপস রেটটাও বেশি থাকে। পাশাপাশি দেখা যায় যে যদি ইনএডিকুয়েট ডিউরেশনে হয়, অনেক সময় যে আমরা মিনিমাম ডিউরেশন দিয়ে কেউ কেউ দেখা যায় 6 মাসের মধ্যে ভালো হয়ে যায়, আমরা দেখা যায় ট্রিটমেন্ট স্টপ, বেশিরভাগই স্টপ করে ফেলি। কিন্তু আসলে আমরা আসলে 6 থেকে 1 মান্থ, এটা ডিপেন্ডস অন দা ফিজিশিয়ান জাজমেন্ট। কারণ রিল্যাপস কমাতে হলে অনেক সময় দেখা যায় লঙ্গার ডিউরেশনে দিলে ডিজিজটা বেশি দিন সাপ্রেস থাকে, রিল্যাপসটা কম হয়। সরি, আমরা মনে হয় যে ডার্মাটোলজি পড়াচ্ছি, সরি। এটাও একটা জাস্ট বলার জন্য যে এটাও আলটিমেটলি এরকম একটা কেস। ফাইনালি এটা ধরেন যে এটা ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় আমরা অনেকগুলা বলতে পারি যেগুলো বললাম, পাশাপাশি রেডিয়েশন বার্ন কিংবা রেডিয়েশন ইনডিউসড এরকম কিন্তু অনেক সময় হতে পারে আমাদের। এবং ফাইনালি এই কেসটাও কিন্তু আমাদের সার্কোইডোসিস হিসাবে ডায়াগনোসিস হয়েছিল। এটা তো সহজেই আমরা ডায়াগনোসিস করতে পারবো, মানে দেখে জাস্ট লুক এট দ্য ফেস এন্ড টেল মি দ্য ডায়াগনোসিস। বলেন তো, কে বলবেন? কৌশিক বলেন, ডাক্তার কৌশিক। স্যার এটার প্রথমে যে কুশিঙ্গয়েড ফেস। এক্সেলেন্ট, কুশিঙ্গয়েড ফেস। তারপরে লেফট সাইডে স্যার টোসিস আছে। কেমন টোসিস একটু ক্যাটাগরিক্যালি বলেন। কমপ্লিট টোসিস স্যার, কমপ্লিট লেফট সাইড কমপ্লিট টোসিস। সো লেফট সাইডের কমপ্লিট টোসিস, তার এই চোখটা দেখেন হয় নরমাল, না হয় একটু মনে হয় যে তার এটা আর একটু প্রমিনেন্ট মনে হয়, হোয়াট এভার ইট ইজ। আর হলো কুশিঙ্গয়েড অ্যাপিয়ারেন্স। কিভাবে কোরিলেট করবেন আপনি এটাকে? এই কারণটার সাথে এটার কোনো কোরিলেশন আছে অথবা কোরিলেট করা যায় না? ইন আদার ওয়ার্ডস আমি একটু জানতে চাই যে আহাদ আছেন না, আহাদ বলেন যে স্যার এটা কুশিং সিনড্রোম সাথে স্যার উইথ ডায়াবেটিস এন্ড টোসিস অ্যাজ এ পার্ট অফ ডায়াবেটিক স্যার নিউরোপ্যাথি। স্যার কুশিং সিনড্রোম উইথ রেইজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ডিউ টু স্যার মনোনিউরাইটিস হতে পারে, মাল্টিপ্লেক্স স্যার। ডিউ টু স্যার ডায়াবেটিস, কুশিং ডিজিজ স্যার, কুশিং ডিজিজ। আচ্ছা, ঠিক আছে, একটা পসিবিলিটি আছে। আর কিছু? ভাস্কুলাইটিস এর জন্য থার্ডনার পলসি, আর তার জন্য কোনো স্টেরয়েড নেওয়া হয়েছে, এই জন্য কুশিং হতে পারে। দ্যাটস গুড, গ্রেট পসিবিলিটিস। তারপরে ব্রেন টিউমারের জন্য চিকিৎসা পাচ্ছে, স্টেরয়েড পাচ্ছে, সাথে এরকম হতে পারে না? হতে পারে নাকি স্যার? সার্কোইডোসিস আছে না? সার্কোইডোসিস হতে পারে, তাই না? নিউরোলজিক্যাল সার্কোয়েড স্যার, নিউরোসার্কয়েড, গুড, হতে পারে। তার মানে কি অনেকগুলা কারণেই হতে পারে, বাট আমরা আর সার্কোইডোসিসে ফেরত যেতে চাই না। বাট এটা देयर इज अ গুড পসিবিলিটি অফ সার্কোইডোসিস। এই পেশেন্টের গল্পটা এরকম। তাহলে আপনাকে নেক্সট বলতে পারে যে আপনি নেক্সট আর কি দেখবেন পেশেন্টটার, তাই না? এরকম লুক এট দ্য পেশেন্ট। তাহলে এখানে দুইটাই ইস্যু থাকবে। আমাকে থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসিটার কতটুকু কি আছে সেখানে জাজ করতে হবে, এক। দুই নম্বর কথা হলো আদার অ্যাসোসিয়েটেড ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা, থার্ড ফোর্থ সিক্স একসাথে আছে কিনা, সাথে পিপুলের সাইজটা দেখে পিপুলটা দেখতে কেমন, তাহলে আমি আরো কনফিডেন্টলি বলতে পারবো যে কতটুকু ইনভলভমেন্ট হয়েছে সেখানে। এটা কি কমপ্লিট টোসিস কিনা, মানে থার্ড ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট কিনা, সেটা আমি বুঝতে পারবো।
একসাথে আমার আদার ক্রেনিয়াল নার্ভ গুলাও একটুখানি এক্সট্রাকুলার মাসেল গুলো এক্সামিন করতে হবে। And to find out the etiology, diabetes is a good possibility. Still tuberculosis, sarcoidosis, vasculitis, আপনারা যা যা বলেছেন এই সবগুলাই হতে পারে as a part of the Cushing disease হতে পারে। সুতরাং these are the possibilities। তাহলে আমাকে এই পেশেন্টটার বাকি রিলেভেন্ট এক্সামিন করতে বলে। and don't forget to see the fundus of this patient। এই পেশেন্টের ফান্ডাসটা আমাকে অনেকখানি ক্লু দিতে পারে, তাই না? সেই পেশেন্টটা, দিস ইজ এ কেস অফ SLE, আমার সাথে যদি দেখা যায় যে তার রেটিনাল ভেইন থ্রম্বোসিস আছে, তার যদি দেখা যায় পেপিলিডিমা সাথে রেটিনাল ভেইন থ্রম্বোসিসের এভিডেন্স, তার মানে আমার এটা সাথে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমও থাকতে পারে। সো আমাকে ফান্ডোস্কোপিক এক্সামিনেশন আমাকে অনেকভাবেই এখানে গাইড করতে পারে, হেল্প করতে পারে। এই যে দেখেন এই পেশেন্টের কিন্তু পিপুলের সাইজটা কিন্তু ডায়ালেটেড, সুতরাং এই পেশেন্টের গল্পটা একটু অন্যরকম। এই পেশেন্টটা আমার আসলে ময়মনসিংহ এর একটা পেশেন্ট। ইনিশিয়ালি সে এত কুশিং ছিল না, সে আসছিল আমার কাছে মাইস্টেনিয়া গ্রেভিস নিয়ে। আসলে আমরা ইনিশিয়ালি ফ্যাটিক থাকে সবকিছু মিলে ডায়াগনোসিস করি। আনফরচুনেটলি ওর আরেক বোনের প্রগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিস ছিল। তো ও তখন ম্যারিড ছিল, হাজবেন্ড তার অসুস্থতার জন্য তাকে মানে আসলে টেক কেয়ার করতো না। ওকে পরে আমরা ওষুধপত্র দিতাম মানে, এবং সে একসময় তাকে ওষুধ আমি কিনে দিতাম, তারপরে হলো টাকা পয়সা দিতাম কিছু। তো পরে দেখা গেল ইনিশিয়াল ফেজে তাকে আমরা একটু স্টেরয়েড দিয়েছিলাম কোনো কারণে। মাইস্টেনিয়া গ্রেভিসের ওয়ান অফ দ্য মডালিটিস যে একটা পর্যায়ে আমরা তাকে অ্যান্টিবডি রেখেছি, আমরা তার ডায়াগনোসিস করে তাকে পাইরোডোস্টিগমিন দিয়েছি এবং সাথে সাইমালটেনিয়াস তাকে স্টেরয়েডও দিয়েছিলাম। অফকোর্স স্টেরয়েড দিতে হবে হসপিটালাইজ, যেখানে আইসিইউ ফ্যাসিলিটিস আছে সেগুলো আমরা জানি যে স্টেরয়েড দিলে পেশেন্ট গুলো ফর দ্য টাইমিং খারাপ হয়ে যেতে পারে। তো এই পেশেন্টটা যেটা করলো, ওর একটা বেবিও ছিল। আসলে যেটা হয়, হাজবেন্ড কেয়ার করতো না, আমরা যে টাকা পয়সাটা দিতাম ওই বাচ্চাটাকে টেক কেয়ার করার জন্য, বাচ্চাটার জন্য সে টাকা পয়সাটা খরচ করতো। আর শি হ্যাজ বিকাম স্টেরয়েড ডিপেন্ডেন্ট। সে আসলে স্টেরয়েড, সে দেখতে পাইলো যে তার সিমটম গুলা কমে যায় স্টেরয়েড খেলেই। সে আমাদেরকে বলতো যে সে খাচ্ছে, ওষুধ খাচ্ছে। আর আমি বাই দিস টাইম ময়মনসিংহ থেকে চলে আসলাম, ঢাকাতে ট্রান্সফার হয়। এবং কিছুদিন পরে যখন সে আমাকে আবার দেখাতে আসতো, দেন শি হ্যাজ বিকাম কুশিংয়েড। এবং সে এই স্টোরিটা বললো যে স্যার আমি আসলে স্টেরয়েড খেয়ে আমি টাকা বাঁচাচ্ছিলাম। পরে আমি অনেক রাগ টাগ করে ওকে অনেকদিন আমি ওষুধপত্র আর কিনে দিই না, কিন্তু ডিসকানেক্টেড ছিল। পরে আবার ঢাকায় নিয়ে এসছে, যখন থার্ড ক্রেনিয়াল পলসি হলো আমার ঢাকা মেডিকেলে আমার ওয়ার্ডে তাকে ভর্তি করলাম। সো দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট হার। এখানে এই স্টোরিটা জাস্ট বলার জন্য বলা, আর হলো যে তার এই কুশিংয়ের সাথে থার্ড ক্রেনিয়াল পলসি এরকম দেখা গেল যে দিতে পারে একটা পেশেন্টকে। কেন হলো কারণটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমার জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার সিএমএইচ আমি পরীক্ষা দিচ্ছি, আমাকে ফান্ডোস্কোপিক এক্সামিনেশন করতে বললো। তো এরকম 35-40 ইয়ার্স এর একজন ফেয়ার লেডি এসে বসলো, একদম বাসা থেকে লিপস্টিক টিপস্টিক দিয়ে সাজেটে যে এসে বসলো। তো আমি আবার বললাম যে এই পেশেন্টের আমি কি দেখবো, আবার কি আশা করি, কি পাবো এরকম। তো পরে দেখি যে আসলে ইউনিল্যাটারাল পেপিলিডিমা ছিল, এন্ড দিস ওয়াজ দ্য কেস অফ রেটিনাল ভেইন থ্রম্বোসিস। এবং তার আসলে সেটা ওরাল পিল নিত, সে প্রবাবলি ওরাল পিল হ্যাজ ইজ দ্য কালপ্রিট ফর দ্য রেটিনাল ভেইন থ্রম্বোসিস। স্যার আমরা এই পেশেন্টকে স্যার পিউপিল ডাইলেটেড থাকলে ডায়াবেটিক বলবো না স্যার? ডায়াবেটিস সম্বন্ধে ডিফারেন্সিয়েশন আনবো না? ডায়াবেটিসে সবকিছুই হতে পারে। ডায়াবেটিসে বলা হয় যে পিপল মানে স্পেয়ার করে, তো সেই ক্ষেত্রে অন্যগুলা বলতে হবে। বাট স্টিল ডায়াবেটিক পেশেন্টদেরও কিন্তু হতে পারে আমার এরকম, হ্যাঁ হতে পারে না এমন না, ইউজুয়ালি স্পেয়ার করে, বাট ক্যান হ্যাপেন। এই পেশেন্টটাকে দেখেন, এই পেশেন্টটা আমার কাছে আসছে একটুখানি, সে ইররিলেভেন্ট টক নিয়ে কিছুটা আসছে, টায়ার্ড, এবং টাংটা দেখেন তার অলমোস্ট স্মুথ, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। সাথে ব্লাড পিকচারটা দেখেন একটুখানি, দেখা যায় ব্লাড পিকচারটা? জি স্যার দেখা যায়। প্যানসাইটোপেনিয়া স্যার ভিটামিন ডি তার আসলে প্যানসাইটোপেনিয়ার এভিডেন্স আছে, তাই না? তাহলে দেখেন যে প্যানসাইটোপেনিয়া আছে, তার এমসিবিটা মানে কমে নাই, এমসিবিটা মানে
বাট আমাদের ক্যারেক্টারিস্টিক টিপিক্যাল এমসিবি না মামা আমি একটু টিপিক্যাল এমসিবিটা যে যেরকম হওয়া দরকার সেরকমও না। ঢাকাতে ইউরোলজি ইউরোলজির খবর পড়ে নেন। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন যে তারা আসলে ভিটামিন ডি দেখে ভিটামিন B12 করতে দিলাম, সেটা দেখেন সিগনিফিকেন্টলি লো এবং LDH ওয়াজ হাই। আলটিমেটলি কি হলো যে পেশেন্টের আসলে ছিল B12 ডেফিসিয়েন্সি ছিল। এরকম একজন এলডারলি পেশেন্ট B12 ডেফিসিয়েন্সি, আপনি নেক্সট কি ইনভেস্টিগেশন করবেন? What are the investigations you want to do? আর কি ইনভেস্টিগেশন করবেন? বোন ম্যারো করব স্যার। বোন ম্যারো স্টাডি। B12 ডেফিসিয়েন্সি যদি এরকম থাকে আপনি অ্যান্টিপ্যারাটাল সেল অ্যান্টিবডি স্যার, অ্যান্টিপ্যারাটাল সেল অ্যান্টিবডি। দ্যাটস রাইট। মানে আমি যেটা বলতে চাই যে আমি আর নতুন কি পাবো এখানে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তো পাবো বোন মেরোতে, আনটিল আনলেস প্রুভড আদারওয়াইজ। এখানে বোন মেরো আমি করতে চাই না, আমাকে যদি বলে টার্মিনাল আইলিয়ামে কিছু আছে কিনা কোলোনোস্কোপি করা লাগতে পারে। কোলোনোস্কোপি আমি আগে এরকম এলডারলি পেশেন্ট পার্নিশিয়াস অ্যানিমিয়ার জন্য যা দেখা দরকার আমি সেটাই আগে দেখব। মানে আমি যদি দেখি ইয়েস মানে পেশেন্টের এইজ একটা বড় মানে আপনার ফ্যাক্টর এখানে। এরকম এলডারলি পেশেন্টের যদি B12 ডেফিসিয়েন্সি থাকে, আমাকে যদি হিস্ট্রি অবশ্যই গাইড করবে, কোনো লুজ মোশন না থাকে, তাহলে আমি অবশ্যই তার স্টমাকটাকে দেখবো। এন্ডোস্কোপিটা আগে করব, ইয়েস আদার স্কোপ করব। কলোনোস্কোপি যদি আমার এন্ডোস্কোপিতে কিছু না থাকে আমি আইলিওস্কোপ পর্যন্ত করব, যদি দরকার হয় আমি সেটাকে মানে দেখে ডায়াগনোসিসটা কনফার্ম করবো। এবং কিছু যদি না পাওয়া যায়, অনেকে বলেছেন ইন্টেনসিভ ফ্যাক্টর, অ্যান্টিপ্যারাটাল সেল অ্যান্টিবডি, বাট এই পেশেন্টটাকে রেগুলার ফলো আপ ইজ ইম্পর্টেন্ট। এলডারলি পেশেন্টদের যদি B12 ডেফিসিয়েন্সি থাকে, আমরা সবাই জানি পেশেন্ট কারা কারা দেখা যায় যে কার্সিনোমা স্টমাক নিয়ে আসে। দেখে কিছু মনে হয় জাস্ট লুকিং এট দ্য পেশেন্ট? জাস্ট লুকিং এট দ্য পেশেন্ট কিছু মনে হয়? শর্ট লিম্বস, শর্ট স্টেচার, শর্ট লিম্বস, রাইট হ্যান্ড সোয়েলিং স্যার। এখন এই পেশেন্টটা আসলে শর্ট স্ট্রেচার ছবিতে আসছে, আসলে শর্ট স্ট্রেচার না, ও আসলে আমার এক আত্মীয় আমার কাছে দেখাতে আসছিল, আমার কাজিনই হয়। ও আসলে পড়াশোনা করেছিল, হ্যাঁ ও সুইডেনে পড়াশোনা করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরে। তো পরে বাংলাদেশে সে চাকরি করছিল, এইবার সে অসুস্থ হয়ে আইসিইউতে ছিল অনেকদিন। বলেন হ্যাঁ আপনার কি কি পসিবিলিটিস বলছিলেন? তার দেখেন যে অ্যাটিটিউডটা যেরকম দেখা যায়, তার কিন্তু ফ্লেক্স অ্যাটিটিউড আছে, এক্সপ্রেশনলেস ফেস। তাহলে এরকম যদি একটা ইয়াং ম্যান এরকম এক্সপ্রেশনলেস ফ্লেক্স অ্যাটিটিউড থাকে, কি কি পসিবিলিটিস? তাহলে এক্সট্রাপিরামিডাল একটা উইলসনস ডিজিজ, এই পেশেন্টটার আমরা একেবারে আপনাদের সঙ্গে একমত যে তার ফ্লেক্স অ্যাটিটিউড, ব্যাক এন্ড লুকিং, তাহলে এরকম হলে পেশেন্টের এক্সট্রাপিরামিডাল একটা সিনড্রোম মানে পার্কিনসনিজম হওয়ার একটা পসিবিলিটি। বাট ইয়াং পেশেন্ট পার্কিনসনিজম হতে আমাকে তাহলে কতগুলো ডিফারেন্সিয়ালের কথা চিন্তা করতে হবে। অফকোর্স ড্রাগ হিস্ট্রি নিতে হবে, এবং তার পার্কিনসনিজম আছে বলে পার্কিনসনিজমের জন্য কিছু টেস্ট করতে হয়, সেগুলো আমাদেরকে জানতে হবে এবং সেগুলো রিলিভেন্ট করে ফেলতে হবে। আমার এই পেশেন্টটাকে দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আপনাকে বলতে পারে যে টু ফাইন্ড আউট দ্য ইটিওলজি, হোয়াট আর দ্য আদার রিলিভেন্ট এক্সামিনেশনস ইউ উইল গো ফর। কি কি করবেন? একটা বলছেন উইলসনস এর জন্য আপনি দেখতে পারেন, অনেক সময় কেফরিন দেখবেন। আর কিছু? স্যার সেরিব্রাল কোনো সাইন আছে কিনা সেটা দেখবো। স্যার লিভার সাইন দেখবো, কার্ডিয়াল নার্ভ পাসে এক্সামিন করব স্যার, এখানে বাউল ব্লাড ইনভলভমেন্ট আছে কিনা, জন্ডিসও দেখতে হবে, জন্ডিস দেখতে হবে। সো এই পেশেন্টটার মানে ঠিক আছে, আপনারা যা দেখতে চাচ্ছেন আসলে অবশ্যই সেগুলো ইম্পর্টেন্ট,
ইয়াং পেশেন্ট পার্কিনসনিজম সেটা হতে পারে। আদার্স নিউরোলজিক্যাল এক্সামিনেশন আর কিছু করতে চান? একটা সেরিবেলার সাইন দেখলেন, আর অটোনমিক ফাংশন গেট স্যার, পিরামিডাল সাইন। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা আসলে এটা পার্কিনসনিজম, পার্কিনসনিয়ান ডিজিজ কিংবা এক্সট্রাপিরামিডাল ম্যানিফেস্টেশন আছে এই ব্যাপারে সন্দেহ নাই। আমাকে যদি এটা আন্ডারগ্রেড লেভেলে অনেক সময় আমরা করতে দেই যে গো ফর সার্টেন টেস্ট ফর এস্টাবলিশিং দ্য পার্কিনসনিজম, তো সেটা করে। কিন্তু আপনার ক্ষেত্রে সেটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে অনেক সময় দেয় যে রিলিভেন্ট এক্সামিন করেন টু ফাইন্ড আউট দ্য ইটিওলজি। ইয়াং পেশেন্ট এরকম একটা পসিবিলিটিস আপনি বলছেন উইলসনস ইজ দ্য গুড পসিবিলিটি। এটা হতে পারে হান্টিংটনস এর জন্য অনেক সময় হতে পারে। তাহলে হান্টিংটনস আমি এইভাবে কারণ হিসাবে কিছু বুঝবো না, তাহলে সেটার মানে হিস্ট্রি নিতে হবে, ডিমেনশিক আছে কিনা সেই সমস্ত টেস্ট করতে হবে। আর এখানে আমাকে যেটা আদার টেস্টের মধ্যে যেটা আপনারা বলেছেন অটোনমিক ইনভলভমেন্ট আছে কিনা, পার্কিনসন প্লাস আছে কিনা, সেই হিসাবে পিরামিডাল ইনভলভমেন্ট আছে কিনা, তাই না? সেই ইনভলভমেন্ট গুলো আমাকে দেখে ফেলতে হবে নিউরোলজিক্যাল এক্সামিনেশনে। আমাদের স্লো ভাইরাল ইনফেকশন, ক্রোসফেল জ্যাকব ডিজিজ এগুলোতেও কিন্তু অনেক সময় আমাদের পার্কিনসনিজম একটা মানে পার্কিনসনিয়ান প্লাস হিসাবে ইনভেরিয়েবলি আমাদের কাছে মানে আসতে পারে এই পেশেন্ট গুলা। বাট এই পেশেন্টের ইটিওলজি আসলে হিস্ট্রিতে সে বলেছে যে সে 3 দিন আসলে 3 দিন না 4-5 দিন সে আইসিইউতে ছিল, আসলে আনকনশাস ছিল, অথবা 1-2 সপ্তাহের মতো। হ্যাঁ, এবং এইবারে সে কোভিড এর মানে দিস ইজ দ্য পোস্ট কোভিড ম্যানিফেস্টেশন অফ নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ মানে প্রেজেন্টেড উইথ দ্য পার্কিনসনিজম। সো ইট ইজ এ ভেরি রেয়ার থিং। সে এটা নিয়ে আসছে। অফকোর্স ড্রাগ হিস্ট্রি নিতে হবে। এরকম ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে তার সাইকোটিক প্রবলেম আছে কিনা, অ্যান্টিসাইকোটিক পাচ্ছে কিনা, তার জন্য হচ্ছে কিনা, ড্রাগ একটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। বাট অ্যাকচুয়ালি হি ওয়াজ ইন আইসিইউ ফর মেনি ডেজ। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে অনেকদিন ছিল, জাপানিদের একটা সংস্থায় সে চাকরি করতো, এবং ফাইনালি সে পার্কিনসনিজম নিয়ে প্রেজেন্ট করেছে। এটা জাস্ট মানে খুব ভালো কেস না, এটা আমার চেম্বারে গতকালকে আসছিল। তার দেখেন যে জয়েন্ট ইনভলভমেন্ট আছে, তার এখানে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, তার ডান হাতের আঙ্গুলগুলা সোলেন আছে এবং বাম নিটা সোলেন আছে, এবং সেই হিসাবে সে আমাদের কাছে প্রেজেন্ট করেছে, এবং অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রোপ্যাথি নিয়ে আসছে, এবং সে মাদ্রাসা টিচার। সে এখানে আরেকটা ছবি হয়তো দিতে পারেনি আমরা, এবং আমি তার করে তাকে তার এসআই জয়েন্টে কম্প্রেস করে দেখি যে এসআই জয়েন্ট ইনভলভমেন্ট আছে। সো অ্যাকচুয়ালি এটা স্পন্ডাল আর্থ্রোপ্যাথি হিসাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। এসপিএন এটা একটা দেখা যাক। আপনাকে এরকম যে ছবি দিতে অস্পিতে দিতে পারে, অথবা এরকম একটা পেশেন্ট সামনে দিয়ে বলতে পারে যে আপনাকে লুক এট দ্য লিশনস এন্ড টেল আস দ্য পসিবিলিটিস। বললো আপনাকে যে অরাল এক্সামিনেশন স্যার মেল এসিলি স্কোয়ামাস সেল কার্সিনোমা, রিঅ্যাক্টিভ ম্যালিগন্যান্সি, কি ম্যালিগন্যান্সি স্পেসিফিক বলেন। একজন স্কোয়ামাস সেল কার্সিনোমা বলেছে স্যার, রাইট স্যার। বেজাল সেল তো কলিফ্লাওয়ার লাইক গ্রোথ স্যার। একটা হলো যে লিশনটা কোথায়, হোয়ার আর দ্য লিশন, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ। আর একটু দেখেন প্যালেটে, দেখেন হার্ট প্যালেটে, ওখানে আছে স্যার, ওখানে আছে হার্ট প্যালেটও আছে। সুতরাং আমি আবারও বলছি যে কোনো শর্ট কেস দেখার আগে টেক টাইম, বাই টাইম, আপনি একটু সময় নিয়ে বলেন, এডিকুয়েটলি দেখবেন, সারাউন্ডিংসও দেখবেন, বুঝছেন? তাহলে দেখবেন যে মানে মিস কম হবে আর কি। আপনারা অনেক ভালো বলতেছেন, আই এম রিয়েলি ইমপ্রেসড। বেচের সিনড্রোম, আচ্ছা বেচের আসতে পারছে এখানে স্যার। ব্যাচেস ফ্যান্টাস্টিক, ব্যাচেস বলেছেন, মানে এতেই আমি খুব খুশি। চকলেট খাওয়ানোর স্কোপ থাকলে আমি চকলেট পাঠাই দিতাম আপনাদেরকে। কোরিয়ারে পাওয়া যাবে, আচ্ছা ঠিক আছে, পাঠাই দেবো সবাইকে।
বেচেটস হি ইজ এ ডক্টর, বুঝছেন, মানে ওনার আসলে খুব স্টোরিটা খুবই মানে প্যাথেটিক আর কি। ঠিক আছে, উনি আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলের, হি ইজ নো মোর উইথ আস। উনি আসছেন, উনি হি ওয়াজ সাফারিং ফ্রম সিকেডি, ডায়াবেটিস এন্ড মেনি থিংস, এন্ড ভেরি মাচ আনকেয়ার্ড। ফ্যামিলি মেম্বাররাও তাকে খুব খোঁজ নিত না, মানে ওনার অনেক কাহিনী আছে। তো এরকম একটা দেখেন লিশন, এক্সুবারেন্ট লিশন, যারা স্কোয়ামাস সেল কার্সিনোমা বলেছেন ফ্যান্টাস্টিক, যে তারা অনেক সুন্দর বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যে মিউকোকিউটেনিয়াস আলসার কিংবা এখানে আলসার আছে, বেচেটস একটা গুড পসিবিলিটিস, রিয়েলি এটা ফাইন। তাহলে এই পেশেন্টটার আরো যদি রিলিভেন্ট এক্সামিন করতে চান, কি দেখবেন আপনি? Could it be lymphoma? লিম্ফোমা হতে পারে নাকি? হতে পারে স্যার। এটা একটা ইমিউনো কম্প্রোমাইজ সিচুয়েশন, ইমিউনোথেরাপি পাচ্ছে, তারপরে তার অন্য কোনো লিশন, ফাঙ্গাল লিশন হচ্ছে, এরকম কিছু হতে পারে। এইচআইভি এইডস চিন্তা করতে হচ্ছে, এইচআইভি স্যার। হ্যাঁ স্যার, কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন অফ হিস্টোপ্লাজমোসিস, ক্যানক্রাম অরিসের একটা পিকচার লাগছে স্যার, এরকম দেখে হিস্টোপ্লাজমোসিস, ক্যানক্রাম অরিসও হতে পারে, ক্যানক্রাম অরিসও হতে পারে, কিন্তু ক্যানক্রাম অরিসটা সাধারণত লিভসের মাঝামাঝি জায়গায় ধরে, এন্ডে খুব বেশি হয় না এটা ইউজুয়ালি। এবং ক্যানক্রাম অরিস যারা একবার দেখেছেন তারা দেখবেন যে ঠোঁট পড়ে গেছে। আমরা কালাজোরে এরকম পেশেন্ট পেয়েছি, মিজলসে পেয়েছি। কালাজোরের ওয়ান অফ দ্য প্রেজেন্টেশনস ইজ দ্য ক্যানক্রাম অরিস। ঠিক আছে, ফাইন। আমার মনে হয় যে অনেকখানি চলে আসছে, এইচআইভিও চলে আসছে। এইচআইভি এরকম, এইচআইভিতেও অনেক পেশেন্টের এরকম হতে পারে, হচ্ছে। হিস্টোপ্লাজমোসিস কি হতে পারে স্যার? এটা হতে পারে সিফিলিটিক আলসার হতে পারে না, যদিও কম আজকাল আমরা বলি না এরকম, হ্যাঁ। বাট সিফিলিটিক আলসার এরকম মার্জিন গুলো আর একটু ক্লিন কাট থাকে, ক্লিয়ার কাট থাকে, গামাটাস লিশন যেগুলোতে হয়। বাট এখন আবার কিন্তু সিফিলিস কিন্তু আবার এমার্জিং। তো actually he is suffering from histoplasmosis, বুঝছেন? তো আনফরচুনেটলি হিস্টোপ্লাজমোসিস এর চিকিৎসার জন্য আমরা তাকে রেডি করেছিলাম, ওষুধপত্র খুঁজছিলাম, তাকে আসলে লাইপোজোমাল এম্ফোটারিসিন বি দেওয়ার জন্য। এর মধ্যে সে ইট্রাকিনাজোল এগুলো পেয়েছে, হি ওয়াজ নট রেসপন্ডিং। আমরা তারপরে লাইপোজোমাল এম্ফোটারিসিন বি কোনো অবস্থাতেই দেশেও পাওয়া যাচ্ছিল না, বিকন ফার্মাসিউটিক্যালস তৈরি করতো, সেটাও পাচ্ছিলাম না। আমি ওই দিন চিটাগং গেলাম, আমাদের ডিজি স্যারের মাধ্যমে আমি তখনই তাকে একটু কালাজোরের প্রজেক্ট থেকে কিছু লাইপোজোমাল এম্ফোটারিসিন বি ছিল, আমরা ডিরেক্টরের পারমিশন নিয়ে যখন ইন্ডিয়ান করলাম এবং যখন ওষুধগুলা পেয়ে গেল, তখন আমার মানে ট্রেনি, আমার সিএ তখন আমাকে টেক্সট করলো যে স্যার দি পেশেন্ট ইজ নো মোর, এবং বিকেলবেলা সে আলটিমেটলি মারা গেছে। তার অবশ্য কার্ডিয়াক ইনভলভমেন্টও ছিল। সো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই হিস্টোপ্লাজমোসিস মানে আমাদেরকে একটা ডিফারেন্সিয়ালে রাখতে হবে। হিস্টোপ্লাজমোসিসের আমাদের অনেক কেস সিরিজ আছে, আমাদের দেশে ডিপ ফাঙ্গাল ইনফেকশন কম না। বাট এখানে আপনারা যে যে পসিবিলিটিস, নট নেসেসারি যে এখানে হিস্টোপ্লাজমোসিস বলতে হবে, আমাদের এরকম ডেসক্রিপশন দিয়ে এরকম নডুলার লিশন আছে প্যালেটে, সাথে এরকম একটা আলসারেটেড লিশন আছে, ম্যালিগনেসি থেকে শুরু করে আমার বাকি লিম্ফোমা থেকে টিউবারকুলোসিস and other possibilities, infiltrative diseases, Behçet's, যা যা বলার দরকার সবই বলবো। কেউ হিস্টোপ্লাজমোসিস বলতে পারলে, যদি কেউ লিড করে বললেন, ইটস গুড, বাট নট নেসেসারি যে এটাকে প্রথম ডায়াগনোসিস আপনার হিস্টোপ্লাজমোসিস বলতে হবে। ডায়াগনোসিস হোয়াট এভার মে বি দ্য রিয়েল ডায়াগনোসিস, বাট আপনি আপনার ন্যাশনাল ওয়েতে কমন পসিবিলিটিস গুলাই আমাদেরকে বলতে হবে। হিস্টোপ্লাজমোসিসের ট্রিটমেন্ট, ডায়াগনোসিস আমাদেরকে একটু জেনে ফেলতে হবে, কারণ হিস্টোপ্লাজমোসিস খুব মানে হিস্টোপ্লাজমোসিসের একটা ঘটনা আছে যে আমরা যখন এফসিপিএস পরীক্ষা দিই, তখন আমাদের এক ফ্রেন্ড পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে সে আমাদের জাতীয় প্রফেসর মারা গেছেন, উনি তখন বললেন যে হাউ মেনি কেসেস অফ হিস্টোপ্লাজমোসিস ইউ হ্যাভ সিন? বলে যে স্যার আই হ্যাভ সিন সো মেনি কেসেস। তো বললো ইন্টারেস্টিং, মানে যে আমার জীবনে আমি মাত্র একটা না দুইটা কেস দেখেছি, আমি কেস রিপোর্ট করেছি। তখনও বাংলাদেশে হিস্টোপ্লাজমোসিস নিয়ে মানে এত কাজ হয় নাই, জানতো না কেউ। তো পরীক্ষাতে এক্সটেম্পোর চাপা মারারও কিন্তু বিপদ আছে আর কি, এবং সেই চাপাটা যদি এরকম লোকের হাতে পড়ে যায়। এটা জাস্ট একটা ছবি দেখানোর জন্য, একটা হিলড আলসার দেখেন এবং হিউজ ইনভলভমেন্ট,
এটা বার্নের পরে হতে পারে, এটা অনেক কিছুর পরে হতে পারে। এরকম আরেকটা পেশেন্ট আমার ছিল যার দেখা যায় যে এরকম আলসার, পায়ে আলসার নিয়ে আসছে। ইনিশিয়ালি ইরেথেমাটাস দিচ্ছে, ইরেথেমা মানে ইরাইথেমা নোডোসামের মতো, পরে দেখা গেল কিছুদিন পরে আলসারেটেড হয়ে গেছে। বায়োপসি করে খুব বেশি কিছু মানে জাস্ট ক্রনিক ইনফিলট্রেটিভ সেলস, ভাস্কুলার ইনভলভমেন্ট। পরে আলটিমেটলি আমরা তার ইউরিনে প্রোটিনিউরিয়া ছিল, আর ফাইনালি যখন প্রোটিনিউরিয়া পাওয়া গেল তখন আমরা তাকে আবার ডায়াগনোসিস করার চেষ্টা করলাম যে আনকা অ্যাসোসিয়েটেড কিছু কিনা, and the patient has got the ANCA positive and ultimately diagnosed as a case of ANCA associated vasculitis presenting with an ulcer. So ANCA কিছুদিন আগে আমার ওয়ার্ডে আর একটা পেশেন্টকে ইরেথেমা থায়ে একটা ইনফিলট্রেটিভ লিশন স্কিনের, সেটাতে আলটিমেটলি ডায়াগনোসিস হলো। ফাইনালি অনেক কিছু আমরা করলাম, যদিও স্কিনে ওরা ইরেথেমা ইন্ডুরেটাম বলেছে, এনটিটিভি দিয়ে রেসপন্ড করতেছিল না। পরে আবার আমরা আনকা করতে দিলাম, দেখা গেল ইনিশিয়ালি নেগেটিভ হলো, 2 মাস পরে আবার করতে দিলাম, দেখা গেল যে পেশেন্টের আনকা টাইটার সি আনকা বাড়তে থাকলো। ফাইনালি পেশেন্টটা ভালো হয়ে গেছে মানে সাইক্লোফোসমাইড দেওয়ার পরে, এবং আমার ইউনিটের ডাক্তার আমাকে সহ অনেকগুলা গিফট দিয়ে গেছে। জাস্ট আমি যেটা মিন করতে চাচ্ছি যে কিউটেনিয়াস লিশন কিংবা আলসারেটেড লিশন সহ আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিসও কিন্তু মানে হয়। মাইদুল ইসলাম কি আমাদের রেজিস্টার নাকি না? মাইদুল বলেন এই পেশেন্টটার মানে যে আপনি এই পেশেন্টটাকে বললো যে আপনি এক্সামিন করেন, লুক এট দা লিমস, লোয়ার লিমস দেখলেন যতটুকু, মানে দেখে আপনি আর কি এক্সামিন করবেন, কি করতে চান? স্যার এই পেশেন্টের মানে আমার কাছে একটা স্যার ডায়াগনোসিস সিস্টেমিক স্ক্লেরোসিস মনে হচ্ছে। সো তাহলে স্যার আমি এই পেশেন্টের মানে স্যার জেনারেল এক্সামিনেশন এটা মেল না ফিমেল মনে হয় পেশেন্টটাকে? স্যার মেল স্যার লুঙ্গি পরা আছে। ঠিক আছে, গাঢ় উপজাতি না হলে এটা মেল পেশেন্ট, কারণ লুঙ্গি সাধারণত মানে ছেলেরাই পরে। ঠিক আছে, কিন্তু এখানে স্ক্লেরোসিস হলে সিস্টেমিক স্ক্লেরোসিস বলতে গেলে ডিফিউজ ইনভলভমেন্ট, টাইটেনিং, শাইনিং অফ দ্য স্কিন এরকম দেখা যায়। এখানে দেখেন যে শাইনিং আছে, ডায়াবেটিক ফুটে সাধারণত অ্যাক্রাল পার্ট গুলা বেশি এফেক্টেড হয়, এরকমও হতে পারে ব্যাকগ্রাউন্ডে ডায়াবেটিস থাকতেই পারে। এখানে কি দেখা যাচ্ছে? একটা বুলাস লিশন দেখা যাচ্ছে, তাই না? বুলাস কিংবা ইনফেক্টেড লিশন এখানে থামের উপরেও আছে। এরকম মাল্টিপল মানে সেলুলাইটিস একটা পসিবিলিটি। তারা এখানে এরকম মানে আপনার বিগ বুলাস লিশন, পায়োজেনিক লিশনের মতো দেখেন একটুখানি মনে হয় পাস জমেছে, তাই না? স্যার ওস্টোমাইলাইটিস হতে পারে স্যার। বেশি তাড়াতাড়ি বলে স্যার। গাউটি আর্থ্রাইটিস হতে পারে। ফুট বলবো কিনা? মথুরাস ফুট। হ্যাঁ, মাদুরা ফুটে গ্র্যানিউলস বের, হ্যাঁ মাদুরা ফুটে গ্র্যানিউলস গুলা পড়ে যায়, হতে পারে। বাট এরকম অ্যাকিউট, এটা ডাল লুকিং, মাদুরা ফুটটা হয় ডাল লুকিং, ক্রনিক একটা ফুটের মতো মনে হয়। এখানে দেখেন যে অ্যাকিউট ম্যানিফেস্টেশন রেড সেলুলাইটিস এর মতো আছে। সো অ্যাকিউট এরকম সেলুলাইটিস এর গুড ডিফারেন্সিয়াল হলো গাউটি, অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস, তাই না? একটা পসিবিলিটি। এই পেশেন্টটার আরো যেরকম বুলাস লিশনের মতো মনে হয় এরকম ইনফেক্টেড কন্ডিশন একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, মানে স্ক্যালডেড স্কিন সিনড্রোম, তাই না? স্টাফিলোকক্কাল স্ক্যালডেড স্কিন, আপনি ডিফারেন্সিয়াল বলতে পারেন। তারপরে এখান থেকে আমি অনেক কিছু করতে পারি, যেহেতু পাজের মতো আছে, আমি কালেকশন নিয়ে গ্রাম স্টেন, কালচার সেন্সিটিভিটি ইফ পসিবল আমি ক্রিস্টালের জন্য দিতে পারি অ্যাকর্ডিংলি, এবং এই পেশেন্টটা সিরাম ইউরিক অ্যাসিড দেখতে পারি, দেখে এই পেশেন্টটাকে অনেক রকম ভাবে আপনাকে মানে দিতে পারে, জাস্ট যে আপনি আর কি করবেন লুকিং এট দ্য লিশনস। এটা জাস্ট আমার একটা মানে কয়েকদিন আগে একটা পেশেন্ট আসছে, জাস্ট এক্সরেটা এমনি দেখানো, এটা এই এক্সরেটার একটা পিকুলিয়ারিটিস আছে। দেখেন যে হ্যাঁ বলতে স্যার ওই আগের কেসের
পিকচারটা স্যার এটা খুবই কমন একটা কেস পরীক্ষার হলের জন্য। তো সেক্ষেত্রে আমাদের এক্সামিনেশনের জন্য যদি করতে হয় তো আমি এট এ টাইম হাতে একটা গ্লাভস পরে পালসটা দেখলাম পেশেন্টের, এগুলো স্যার আমাদের একটু হাইলাইট করতেন স্যার ব্যাপারটা, যে পালস দেখলাম, টেম্পারেচার দেখলাম, তার টেন্ডারনেস দেখলাম, তারপর একটা এই পেশেন্টটা যদি এক্সামিন করতে চান আপনি এডিকুয়েট এক্সপোজার করেন, পেশেন্টটাকে একটু কমফোর্টেবলি মুভ করান। আর একটা হলো যে আপনি লুকিং এট দ্য পেশেন্ট, আগে লুকিংটা ইম্পর্টেন্ট। আমার যদি ভাস্কুলার কোনো লিশন হয় তাহলে সাধারণত ডিস্টাল পার্টে আপনার একটা মানে এফেকশন অবশ্যই হবে, তাই না? হুট করে মাঝখানে হওয়া সাধারণত ভাস্কুলার লিশন হয় না। এবং এটা দেখেন যে গ্রেড টোর এখানে একটু আছে, আবার অ্যাঙ্কেলের এখানে আছে। সো এটা একটা আর্থ্রাইটিস রিলেটেড গাউট একটা পসিবিলিটি, তার হলো সেলুলাইটিস একটা পসিবিলিটি। সুতরাং আপনি টেম্পারেচারটা ফিল করলেন, মানে জাস্ট একটা মানে ফিল করলেন, পালপেট করলেন, টেন্ডারনেস দেখলেন, দেখে রিজনাল কিছু যদি দেখতে চান সেখানে অফকোর্স ভেসেলস কে তো অবশ্যই দেখে নিতে হবে, এখানে পালসটা দেখে নেওয়া উচিত রিলেভেন্ট এক্সামিনেশন হিসাবে। এবং হ্যাঁ, রিজনাল লিম্ফ নোডস গুলো দেখে নেওয়াটা সাধারণত টেন্ডার যদি হয় মোস্ট লাইকলি ইনফেক্টিভ কজ কিংবা ইনফ্লামেটরি কোনো কজ আছে কিনা সেটা দেখে নিতে হবে। স্যার তো এরকম জিজ্ঞেস করতে হবে, আস্ক টু কোশ্চেন রিলেভেন্টের মধ্যে, যে আস্ক টু কোশ্চেন টু অফ ইওর পেশেন্ট। হ্যাঁ, এটা ডায়াবেটিস হিস্ট্রি আর একটা কি নিব স্যার, যে জয়েন্ট পেইন, আদার জয়েন্ট পেইন হিস্ট্রি, আদার জয়েন্ট পেইন রিকারেন্ট কিনা, এই পেশেন্টটা কি বারবার এরকম হচ্ছিল কিনা তার, তাই না? তাহলে রিকারেন্ট হতে পারে, গাউটি আর্থ্রাইটিস হলে রিকারেন্ট হতে পারে তার। সেক্ষেত্রে কোনো যদি হাইপারটেনশন ডায়াবেটিক্স পাচ্ছে কিনা, কোনো এরকম গাউট প্রিসিপিটেট করার জন্য কোনো হেভি মিল খেয়েছে কিনা, সেরকম মানে প্রোটিনিয়াস ডায়েট খেয়েছে কিনা। যতটুকু লুক দেখা যাচ্ছে স্যার অ্যাসিমেট্রি অফ জয়েন্ট দেখা যাচ্ছে স্যার, যে কাফ মাসলের যে যদি দেখা যায় স্যার একটু মানে বলি স্যার, মনে হচ্ছে যেন একটু ডিপ ভেন থ্রম্বোসিসের উপর সুপার স্ট্রেসিস মানে স্ট্রেসিস আলসার হয়েছে স্যার, এরকম কিছু হতে পারে স্যার? একটা জিনিস মানে মনে রাখবেন, মানে মনে হয় আর কি, সেটা হলো যে ডিপ ভেন থ্রম্বোসিস ইজ নেভার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনফেকশন, যদি আপনি কোনো হার্বাল কিছু না দেন। আর একটা পা দেখেন যে ওইখানেও কিন্তু গ্রেড টুর উপরে ওইরকম সোয়েলিং আছে উইদাউট হ্যাভিং দা কাপ ইনভলভমেন্ট মানে রাইট ফুটে। সো ডিপ ভেন থ্রম্বোসিসে কিন্তু পেশেন্টের টেন্ডারনেস এগুলো কিছু থাকে না, ডিপ ভেন থ্রম্বোসিসে রেডনেস থাকে না, আনটিল এন্ড আনলেস যদি এটা আমার ডিআইসির পার্ট হিসাবে না হয়। আমার একটা সেপসিস আছে, ডিআইসি আছে, সেই ক্ষেত্রে হতে পারে ইউজুয়ালি। হ্যাঁ, তারপরেও আপনি যদি এরকম সোলেন মনে করেন যে এটা সেপসিসের অংশ হিসাবে সোলেনটা হতে পারে, অর এজ এ পার্ট অফ দ্য সেলুলাইটিস এরকম হয়েছে। সো আমি বরাবরই কমন জিনিস আগে চিন্তা করি আমরা, তারপর কমপ্লিকেটেড জিনিসে যাই। মানে অ্যাপ্রোচটা এরকম হবে, এটা একটা ইনফেক্টিভ ফোকাস হতে পারে অর এজ এ পার্ট অফ দ্য গাউট হতে পারে। নেক্সট আপনারা যেগুলা বললেন সেগুলো অফকোর্স হতে পারে, সেটা কমপ্লিকেটিং মানে একটা জিনিসটাকে এজ এ পার্ট অফ দ্য কমপ্লিকেশন অফ দ্য সেপসিস এরকম হতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। গাউটের জন্য কি স্যার গাউটের ক্ষেত্রে স্যার এটা স্যার রিস্ট যে অ্যাঙ্কেল জয়েন্টের স্যার কি মানে পেপারওয়েল জয়েন্ট কিনা স্যার গাউটের ক্ষেত্রে? বাট হতে পারে মানে কমনেস্ট 80% কেসে দেখা যায় আমার থামকে ইনভলভ করে, বাট অন্য জয়েন্ট হবে না এমন কোনো কথা না, হতেও পারে আর কি, আমরা পাচ্ছি এরকম। এখানে জাস্ট লুক এট দ্য এক্সরেটা সম্বন্ধে আমি একটু বলে ফেলি, বলে আমাদের সময় বেঁচে যাবে। আসলে এটা একটা কনসলিডেশন, এটা কনসলিডেশন নিয়ে আসছে। এই কনসলিডেশনটার অংশ হিসাবে দেখেন এটা পিকুলারিটিস হলো যে এখানে যেখানে আমার ট্রান্সভার্স প্রেশারটা থাকার কথা তার চেয়ে বেশি নিচে ঝুলে গেছে। তাহলে কোনো কনসলিডেশন যেরকম ব্যাগিং মনে হয় অথবা মানে মনে হচ্ছে যে একদম ঝুলে পড়েছে, মানে ইজ ক্রসিং দা লিমিট অফ দা মানে এরিয়াটাকে ক্রস করে ফেলেছে তার লোবের চেয়ে বেশি, তখন আমরা একটা স্পেসিফিক ইনফেকশনের কথা মনে করি। কি ইনফেকশন সেটা? এক্স্যাক্টলি ক্লেফশেলাতে আমাদের এরকম একটা মানে রিয়েলি দি পেশেন্ট ওয়াজ সাফারিং। আমি স্পোটাম করিয়েছিলাম এবং আলটিমেটলি ক্লেফশেল আছে। সো জাস্ট লুকিং এট দ্য, আপনি যদি এরকম একটা জায়গায় থাকেন যেখানে স্পোটাম করানোর কোনো স্কোপ নাই, কিছু নাই, জাস্ট লুকিং এট দ্য এক্সরে আমার যদি কনসলিডেশন ক্লিনিক্যালি দেখি তাহলে কিন্তু আমি অনেক সময় মানে বুঝতে পারবো।
এক্সান্থেমের মতো, ভাইরাল এক্সান্থেম। ড্রাগ ইনডিউস স্কিলনেশনের মতো। induced Redman কিসে হয় রেডম্যান সিনড্রোম? ভ্যানকোমাইসিন। ভ্যানকোমাইসিন না হয়, না ওরকম ভ্যানকোমাইসিনের কোনো ইতিহাস নাই। সোরিয়াসিস, সোরিয়া মানে ইরেথ্রোডার্মা একটা পসিবিলিটি, কিন্তু সোরিয়াসিস নাই। ওর শুধু ও মানে এই পেশেন্টটার শুধু মানে আপনার দেখা যায় যে ওর একেবারেই হঠাৎ করেই তার কয়েকদিন যাবত এরকম মানে তার ইরাইথেমেটাস হয়ে গেছে, এবং রাত্রে যদি সে শুয়ে থাকে পাটাকে লিফট করে তাহলে কিন্তু সে মানে দেখা যায় কিছুটা স্বাভাবিক হয়, বাট বসা শুরু করলেই তার এরকম দেখা যায় লাল হয়ে যায়। ইরাইথ্রোমেলালজিয়া একটা শব্দ আছে, জি। সো মানে এরকম অ্যাকচুয়ালি তার ডায়াগনোসিসটা ছিল এরকম, বাট এটা দেখে আপনারা ইরেথ্রোডার্মা, ড্রাগ ইনডিউস যা যা বলেছেন এই সবগুলাই বলা যাবে আর কি। গাটেড দেখেন তো এটা কি মনে হয়, গাটেড সোরিয়াসিস নাকি অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া? অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, আচ্ছা পরফাইরিয়া কিডনি টার্ডাস, পরফাইরিয়া কিডনি টার্ডাস অ্যাকচুয়ালি পাস্চুলার সোরিয়াসিস। পাস্চুলার সোরিয়াসিস, গুড। আর একটু ক্লু দেই আপনাদেরকে, এই পেশেন্টটার ড্রপ ফুট আছে, আলসারেটেড হয়ে গেছে, এটার সঙ্গে এটা রিলেটেড না, এটা আলাদা কেস। এবং তার হলো যে পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, সার্কোইডোসিস স্যার। সার্কোইডোসিস, লেপ্রোসি আসবে, ড্রপ ফুট আছে, ভাস্কুলাইটিস স্যার, ভাস্কুলাইটিস এই ভাস্কুলাইটিস সিস্টেমিক স্মল ভাস্কুলাইটিস। এই পেশেন্টটার অ্যাকচুয়ালি এই আলসারেটেড লিশনগুলো সেকেন্ডারিলি ইনফেক্টেড হয়েছে, তার সেন্সরি ইনারভেশন সেন্সরি ইনভলভমেন্ট ছিল বলে সে টের পায় না মানে, এবং আলসারেটেড হয়ে গেছিল। ড্রপ ফুট আছে, তার পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, প্যান হতে পারে, পলিয়ার। স্যার আপনি মিউট হয়ে গেছেন। সরি, আমি মিউট হয়ে অন্য জায়গায় একটু কথা বলতেছিলাম। ঠিক আছে, মানে যেটা হলো যে এই পেশেন্টটা আমাদের অনেকদিন আমরা ডায়াগনোসিস এনসিএস করেছি, স্কিন বায়োপসি করেছি। স্কিন বায়োপসিতে আসলে তেমন কিছু রিওয়ার্ডিং ছিল না আসলে আমাদের। স্যার কুড বি অ্যাক্টিনোমাইকোসিস। অ্যাক্টিনোমাইকোসিস হতে পারে, মানে অ্যাক্টিনোমাইকোসিস হতে পারে, মানে তো আলটিমেটলি অ্যাক্টিনোমাইকোসিস নার্ভ ইনভলভমেন্ট কম হয়। এই পেশেন্টটার ব্লাড কাউন্টে দেখা গেল আমাদেরকে ইসোনোফিলিয়া পেলাম। ইসোনোফিলিয়া এবং এরকম আলসারেটেড লিশন, পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট আমরা আসলে তারপরে আমরা হ্যাঁ ইজিপিএ, আর ফাইনালি আমরা ডায়াগনোসিস করলাম রিপিটেড টেস্ট করে। ফাইনালি অনেকদিন আমাদের আন্ডারে ভর্তি ছিল পেশেন্টটা, কয়েকদিন আগে আমাদের এখানে ছুটি দিয়েছি। আলটিমেটলি দেখা গেল যে তার আনকা পজিটিভ, এবং তার স্কিন প্রবাবলি তার একটা গ্রানুলোমেটাস লিশনও আমরা পেয়েছিলাম, কিংবা কোথাও এরকম গ্রানুলোমেটাস স্কিন লিশন। ইসোনোফিলিয়া ছিল, তার প্রোটিনিউরিয়া ছিল। ফাইনালি দি পেশেন্ট ডায়াগনোসড এজ এ কেস অফ ইসোনোফিলিক গ্রানুলোমেটাস লিশনস, মানে যেরকম আমরা পলিআর্টারাইটিস নোডোসা হিসেবে আমাদের ডায়াগনোসিস হয়েছে। সো শার্পস্ট্রাসের মতোই ডায়াগনোসিস হয়েছে।
তো মানে আমি যে কথাটা বলতে চাই, পরপর দুইটা কেস কিন্তু আপনাদেরকে বললাম অনেকগুলা, এবং আমাদের কিন্তু খুব সাকসেসফুল স্টোরি আছে। আমার অনেকগুলা কেস আছে এরকম আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস, যারা পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে, রেনাল ইনভলভমেন্ট নিয়ে প্রেজেন্ট করে, লাং ইনভলভমেন্ট নিয়ে প্রেজেন্ট করে। সো আপনারা মানে এই পসিবিলিটিস গুলা সবসময় মানে এরকম আমাদেরকে রাখতে হবে। এখানে আমাদেরকে ক্লু দিয়েছে আসলে ইসোনোফিল কাউন্টটা আমাদেরকে ক্লু দিয়ে বলেন প্লিজ। স্যার ব্যাকের যে ছবিটা দেখি এই পেশেন্ট সেম পেশেন্ট স্যার, ব্যাকের যে ছবিটা দেখি এই পেশেন্টের প্রোরাইটিক লিশন ছিল আর কি, হ্যাঁ ইসোনোফিলের জন্য। জি স্যার, জি স্যার। ঠিক আছে, এটা বলেন। এশকার স্যার, এশকার হতে পারে। তাহলে এশকার এরকম হয় কোন কোন কন্ডিশনে? স্যার রিকেটশিয়াল ফিভার, কিউটিনিয়াস অ্যানথ্রাক্স হতে পারে, কারণ কিউটিনিয়া মানে যেটা হ্যাঁ রিকেটশিয়াতে যে মানে লিশনটা হয় মানে যেরকম এশকার হয় সেটা একেবারেই লোকালাইজ ব্ল্যাকিশ, সারাউন্ডিংসে এত ইরাইটেমাটাস লিশন থাকে না, বাট অ্যানথ্রাক্সে এরকম থাকতে পারে। আর কোনো কিছু স্যার পায়োডার্মা গ্র্যানুলোসাম হতে পারে? পায়োডার্মা গ্র্যানুলোসাম এত উপরে হয় না, সাধারণত আপার লিম্বে হয়, লোয়ার লিম্বে হয়, আর ওটা লিশনটা মানে আলসারেটেড থাকে আর কি। ইনফেক্টেড সিস্ট, সিবিসিয়াস সিস্ট ইনফেক্টেড, এটা আরো বেশি ফুলে যায়, এরকম থাকে না। এই পেশেন্টের লিশনটা প্রোরাইটিক লিশন। আপনারা কি সিজারি সিনড্রোমের নাম শুনেছেন? সিজারি সিনড্রোম, লিম্ফোমা, cutaneous manifestation of lymphoma, mycosis fungoides. So what is the difference between the mycosis fungoides and Sézary syndrome বলেন তো? দুইটাই cutaneous manifestation of lymphoma, সেক্ষেত্রে আরো মাল্টিপল লিশন থাকে। এই পেশেন্টটার আসলে আনফরচুনেটলি এরকম এত বেশি লিশন ছিল না, একটাই লিশন পেয়েছি আমরা। Sézary syndrome is associated with Sézary cell কিংবা T cell lymphoma, যেটা আপনার পেরিফেরাল ব্লাড ফিল্মে পাওয়া যাবে। আর মাইকোসিস ফাঙ্গোইডিস অনলি কিউটেনিয়াস লিশন, ওখানে আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে কিছু পাবো না। আমি লিম্ফ নোড কিংবা আদার ইনভেস্টিগেশন করলে হয়তো সেখানে লিম্ফোমার ফিচার পাবো, মোস্টলি নন হজকিন্স লিম্ফোমা, দুইটাই টি সেল ভ্যারাইটি। মাইকোসিস ফাঙ্গোইডিস এর লোকালাইজ লিশন, মানে এখানে পেরিফেরাল মানে ফিল্মে ব্লাডে কোনো এরকম ইনভলভমেন্ট নাই, সেলগুলো যাবে না। বাট ইন কেস অফ Sézary syndrome is an aggressive form of lymphoma, T cell lymphoma, যেটাতে পেরিফেরাল ব্লাড ফিল্মে আপনি Sézary সেল পেতে পারেন। যাই হোক, আমরা মানে এরকম পসিবিলিটি আছে। বাট আপনারা যারা এশকারের কথা বলেছেন, আমিও কিন্তু ওরকমই চিন্তা করতাম। আই হ্যাভ গট এ স্পেশাল ফ্যাসিনেশন ফর দ্য রিকেটশিয়া। আমার অনেকগুলো রিকেটশিয়ার মানে কেস, আমার একটা পাবলিকেশনও আছে রিকেটশিয়ার উপর, আমার প্রেজেন্টেশনও আছে। রিকেটশিয়াতে দেখা যায় যে আমরা জ্বর ভালো হচ্ছে না, কোনো কিছু ডায়াগনোসিস করতে পারতেছি না পেশেন্ট দেখা গেল ড্রাউজি হয়ে গেছে, টাইফয়েডের চিকিৎসা দিয়েও ভালো হচ্ছে না, হঠাৎ করে খুঁজতে গিয়ে দেখা গেল একটা এশকার আমাদেরকে ক্লু দিয়েছে। প্রেজেন্স অফ এন এশকার, ট্রিট দ্য পেশেন্ট উইথ ডক্সিসাইক্লিন 2 ক্যাপসুল ইমিডিয়েটলি। পরের দিনেই দেখবেন যে, পরের দিন কেন মানে ঘন্টা কয়েক পরে দেখবেন যে জ্বর কমা শুরু করেছে। সো এটা হলো যে টিপিক্যাল পিকচার্স অফ দ্য রিকেটশিয়া। বাট ইন কেস অফ অ্যানথ্রাক্সে কিন্তু এরকম লার্জ এরিয়াতে মানে এরকম হয়, এবং যাদের বাড়ি কুষ্টিয়া, তারপরে আপনার মুজিবনগরের দিকে যাদের এরকম আছে, তারা ওইখানে কিন্তু প্রচুর কেস আছে স্টিল। সিরাজগঞ্জে এখন পাওয়া যায় কিনা জানি না, কিন্তু ওদিকে পাওয়া যায় বেশ। এটা একটা জাস্ট আপনাকে এখন গলাটা দেখতে বললো, দেখে মানে কিংবা এক্সামিন দা নেক, এরকম অনেক সময় মানে দিতে পারে। আমার একটা মক টেস্টের সময় আতিক স্যার দিয়েছিলেন এরকম, যে এক্সামিন দা নেক, হ্যাঁ এক্সামিন দা নেক এক্সামিন করার সময় তাহলে আপনাকে আবারও মনে রাখতে হবে, নেক এক্সামিনেশনের সময় আমি এগেইন জেনারেল এক্সামিনেশন রিলেটেড টু দা নেক, আমি এখানে জেবিপি রেস কিনা, স্কিন কন্ডিশন দেখবো, ক্যারোটিড পালস দেখবো, মানে ভাস্কুলার সিস্টেম দেখবো, তারপরে আমি এখানে মাস্কুলোস্কেলিটাল স্টার্নাকুলোমাস্টারের উইকনেস আছে কিনা, থাইরয়েড গ্ল্যান্ড দেখবো, মানে জেনারেল এক্সামিনেশনের পার্ট হিসেবে। এন্ড ডোন্ট ফরগেট টু পালপেট দ্য ট্রাকিয়ার পজিশন কিংবা আদার্স। এখানে যদি আমাকে ইন্সপেকশন করতে বলে,
তাহলে আমাকে অবশ্যই দেখা যায় সুপ্রাস্কাবিকুলার সুপ্রাস্টার্নাল মানে রেসেশন আছে, প্রমিনেন্ট আমার অ্যাক্সেসরি মাসলস অফ রেসপিরেশন আছে। ট্রাকিয়াটা দেখেন যে আমার কি হয়েছে, এখানে শিফটেড হয়ে গেছে, কিন্তু আপনি যদি জাস্ট একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমার রাইট সাইডের স্টার্নাক্লিডোমাস্টয়েডটা মানে স্টার্নাল এন্ডে যেটা মানে ক্লাভিকুলার এন্ডে যেটা আছে সেটা কিন্তু আপনার একদম স্টার্নাল এন্ডের এটা কিন্তু বেশ বাল্জ কিংবা এলিভেটেড আছে। অন দ্য আদার হ্যান্ড লেফট সাইডে কিন্তু এত প্রমিনেন্ট না। সো ট্রাকিয়াটা দেখা যাচ্ছে অবভিয়াসলি, তাহলে আমি পেশেন্টকে নেক্সট রিলিভেন্ট কি মানে এক্সামিনেশন করবো, অবশ্যই তাকে পালপেট করে দেখবো, তাকে ঢুক গিলে বলতে পারি, ট্রাকিয়াল ট্রাক আছে কিনা সেটা দেখতে বলতে পারি, এবং রিলিভেন্ট এক্সামিনেশন। তো এই পেশেন্টটা যেহেতু শিফটেড আছে, তার মানে হোয়াট ডাজ ইট মিন, এরকম একটা এলডারলি পেশেন্ট তার আমরা কি এক্সপেক্ট করি নেক্সট যদি চেস্ট এক্সামিন করতে বলে, কি এক্সপেক্ট করি আমরা? কোনো কার্সিনোমা হয়ে রাইট সাইডেড লাং কোলাপস, তো রাইট সাইডেড লাং কোলাপসের একটা পসিবিলিটি আছে। Can it be pleural on the মানে pleural effusion on the right side, left side? তাহলে চেস্টের শেপ আমাকে এক্সামিনেশন করলে যদি ডিপ্রেস থাকে, ফ্ল্যাট থাকে, তাহলে আমি পসিবিলিটিস চিন্তা করব এগেইন দি পসিবিলিটিস অফ দা আই মিন কোলাপস আছে কিনা অথবা ফাইব্রোসিস আছে কিনা, সেগুলা অ্যাকর্ডিং টু দা ফাইন্ডিংস আমাকে মানে গাইড করবে। লেফট সাইডে মাসলেশন দেখা দিচ্ছে, লেফট সাইডে মাসলেশন হলে তাহলে আপনাকে পুশ করতে হবে সেক্ষেত্রে। বাট এখানে দেখেন এই পেশেন্টের এই এক্সরেটা এরকম, ট্রাকিয়াটা শিফটেড আছে, এখানে দেখেন একটা তার একটা হিউজ ক্যাভিটারি লিশনও আছে, কিন্তু দেখেন একটা ম্যাস লিশন আছে। তাহলে এখানে মানে এভিডেন্স অফ কোলাপস ইজ দেয়ার, সাথে একটা ক্যাভিটারি লিশন আছে। সো ম্যালিগন্যান্সি ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ক্যাভিটেটিং লিশন আছে, থিক ওয়াল। এটা সিটি স্ক্যান করলে আমরা আরো ভালো বুঝতে পারবো। আপনাকে বলতে পারেন নেক্সট পসিবল ইনভেস্টিগেশন কি করবেন, এটা ব্রঙ্কোস্কোপি করতে পারেন, সিটি গাইডেড এফএনএসসি করতে পারেন আপনি। সো অ্যাকর্ডিংলি মানে আমরা ইনভেস্টিগেশন মানে সেটাকে যেতে পারি। তো আন্ডারলাইং ডায়াগনোসিস মোস্ট লাইকলি, তাহলে আমাকে জেনারেল এক্সামিনেশন যদি ক্লাবিং থাকে, সাথে যদি এরকম ফাইন্ডিংস এক্সরে থাকে, আমরা ম্যালিগন্যান্সির কথা চিন্তা করতেই পারি আমরা। এবং ডেফিনেটলি ব্রঙ্কোস্কোপি আমাকে অনেক সময় গাইড করবে টু মানে গো ফর দ্য রিয়েল পিকচার্স। এবং অনেক সময় যদি ব্রঙ্কোস্কোপি, এখানে যেহেতু মিডলাইনে লিশনটা আছে, সেক্ষেত্রে ব্রঙ্কোস্কোপি বেটার অপশন। লিশনটা টুয়ার্ডস দ্য আই মিন ট্রাকিয়ার কাছাকাছি আছে, ব্রঙ্কাস প্রিন্সিপাল ব্রঙ্কাস ইনভলভমেন্ট আছে মনে হয়। আদারওয়াইজ আমরা সিটি স্ক্যান কে সিটি গাইডেড এফএনএসসি চুজ করতে পারি। স্যার ভিডিওটা জি স্যার ওই যদি রাইট সাইডের স্যার কোলাপস থাকতো, সেক্ষেত্রে স্যার ট্রাকিয়া তো স্যার লেফট সাইডের শিফটিং স্যার। ট্রাকিয়া শিফটেড, কিন্তু এটা রাইট সাইডে দেখেন নাই মনে হয় যে ভালো করে। রাইট সাইডে ট্রাকিয়া, রাইট সাইডে আর লেখা আছে কখন চলে যাবে কিনা দেখেন। এটা বলেন Sir, leprosy, vascular causes, diabetic. Pyoderma gangrenosum গুড, আমি খুব খুশি যে আপনারা পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম বলছেন, কিন্তু পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম এরকম হয় না, একটু র্যাগড মার্জিন হয়, এটা ক্লিয়ার কাট মার্জিন। কিন্তু টিউবারকুলোসিস হতে পারে স্যার, টিউবারকুলোসিস হতে পারে, ভাস্কুলাইটিস ফ্যান্টাস্টিক। বেজাল সেল কার্সিনোমা ম্যালিগনেন্সি, হাতে বেজাল সেল কার্সিনোমা হয় না সোফার। আমি অবশ্য এত বেশি বেজাল সেল কার্সিনোমা দেখি নাই আপনাদের মতো, মানে হাতে হয় না, হাত খুব কমন জায়গা না। স্কোয়ামাস সেল কার্সিনোমা না, স্কোয়ামাস সেল কার্সিনোমা আলসার এত ক্লিয়ার কাট থাকে না, কলিফ্লাওয়ার লাইক কিংবা কিছু। ঠিক আছে, আপনারা মানে এটা একটা আলসার, মানে আমরা যদি এইভাবে বলি এটা একটা আলসার, তাই না? এটা হতে পারে ভাস্কুলার, টিউবারকুলার, এটা একটা পোস্ট ইনফেক্টিভ কোনো কিছুর জন্য হতে পারে, যা যা বলছেন আপনারা সেগুলো হতে পারে। বাট দিস ইজ দ্য কেস অফ কোবরা বাইট, মানে এই কেসটা আর কি। এবং এই পেশেন্টটা কোবরা ধরে নিয়ে আসছিল আর কি একদম, এবং সে আসলে ইমিডিয়েটলি ময়মনসিংহ হসপিটালে চলে আসে।
তো আলটিমেটলি অ্যান্টিভেনাম পেয়ে সাপটার সাইজটা বেশি বড় ছিল না, ধান কাটতে গিয়ে লোকটা এরকম তার এখানে বাইট করেছে। সে আনকনশিয়াস হয়ে গেছিল, আইসিইউতে 2-3 দিন ছিল। ফাইনালি সে মানে আলটিমেটলি হি হ্যাজ বিন অল রাইট, মানে ভালো হচ্ছে। কোবরা বাইট অনেক সময় যে আমরা জানি যে বাইট সাইটে এটা অনেক সময় গ্যাংগ্রিনাস মানে হয়ে যায়, মানে এবং স্লাফ আউট হয়ে যায়। অনেকগুলা দেখবেন যে মানে লোকাল মানে সাইটেও দেখা যায় ম্যানিফেস্টেশন, এনভায়রনমেন্টের জন্য অনেক সময় এই ম্যানিফেস্টেশন গুলো হয়। সরি, এটা মানে আমি আসলে টেকনিক্যালি মানে অন্যদিন প্রেজেন্ট করলে হয়তো আরো যে এখানে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন না। এখানে জাস্ট এই পেশেন্টটাকে যদি আপনাদেরকে দেয় যে জাস্ট গো ফর দ্য জেনারেল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট, তাহলে কি দেখবেন আপনারা? ম্যালঅবজর্পশনের ফিচারগুলো দেখব স্যার। ম্যালিগন্যান্সি আর ম্যালঅবজর্পশন, লিম্ফ নোড দেখব, অর্গানোমেগালি, টিউবারকুলোসিস, বনি টেন্ডারনেস, অ্যাসাইটিসও দেখতে হবে স্যার। অ্যাসাইটিস দেখা যায় না বেশি, মনে হয় না। ঠিক আছে, আর অ্যানিমিয়া, জন্ডিস, লেগ এডিমা, জন্ডিস, লিম্ফ নোড, লিউকোনাইকিয়া, পাইলোনাইকিয়া, লিম্ফ নোড। ঠিক আছে। আসলে কি এই পেশেন্টটার যদি আমরা দেখি এট এ গ্ল্যান্স, আসলে এই কেসটাকে আমরা নিয়ে আসছি এখানে। এই পেশেন্টটা এখনো আমাদের আন্ডারে ভর্তি আছে, ও গত কয়েক বছর যাবতই আমার সঙ্গে আছে। তো ও রাসেল, হ্যাঁ। তো যেটা হলো যে রাসেলের স্টোরিটা এরকম, মানে এটা আমরা 5th ইয়ারের স্টুডেন্টকেও দিয়েছি যে রস ওয়াস্টিং এর কারণ হিসাবে। আমরা ইনিশিয়ালি বলি আগে একটা ফিজিক্যাল ডায়াগনোসিস বলি, দেখে কি মনে হয়, তাই না? ধরেন আপনি ওই যে আগের এক্সরেটা দিলাম, এই এক্সরেটাকে কেউ একটা আন্ডারগ্রেড স্টুডেন্ট দেখে বলতে পারে স্যার এখানে একটা ক্যাভিটারি লিশন আছে এয়ার ফ্লুইড লেভেল সহ, যে ঠিক আছে, তাহলে এটার আন্ডারলাইং কারণটা কি? যেটাতে ট্রাকিয়াটা শিফটেড আছে, তার মানে অ্যাসোসিয়েটেড কলাপস আছে, তার মানে এই কলাপসের কারণটা কি? ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সিতে ক্যাভিটারি লিশন কি হতে পারে? হতে পারে যে ম্যালিগন্যান্সি মে লিড টু দ্য ইটসেলফ সেন্ট্রালি ক্যাভিটেটেড লিশন হতে পারে, নেক্রোসিস হয়ে, অথবা সেকেন্ডারিলি অবস্ট্রাকশন করে একটা লাং অ্যাক্সেস করতে পারে। তো আগে আপনি একটা ফিজিক্যাল ডায়াগনোসিস দেখে এট এ গ্ল্যান্স আমাদের মনে হচ্ছে তার ওয়াস্টিং এর কারণ হিসেবে আপনারা অনেকগুলো বলে ফেলেছেন। ওয়াস্টিং এর কারণ হিসেবে মেল অবজর্পশন হতে পারে, ম্যালিগন্যান্সি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, থাইরয়েডোসিটোসিস হতে পারে। সো যেগুলা স্যার এইচআইভি হতে পারে। হ্যাঁ, সেটাই, যে এই ওয়াস্টিং এর যে সমস্ত কারণ আছে আপনারা সবগুলাই বলবেন, ইনক্লুডিং এইচআইভি। অ্যাকচুয়ালি রাসেলের স্টোরিটা অন্যরকম। রাসেল আমাদের কাছে আসতে ইনিশিয়ালি তার লুজ মোশন এন্ড প্রক্সিমাল মায়োপ্যাথি নিয়ে আমাদের কাছে আসছে। আসার পরে আসলে হি ওয়াজ হেল্পলেস, সে আসলে এতিমখানায় থাকতো, তার আব্বা আম্মা নাই। আসার পরে আমাদের ইউনিটে, আমি তখন অ্যাসোসিয়েট প্রফেসর, তখন সে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে আমরা তাকে দেখলাম যে প্রক্সিমাল মায়োপ্যাথির সাথে এরকম ওয়াস্টেড, লুজ মোশন, তার ভিটামিন ডি করতে দিলাম, এন্ড উই ওয়েন্ট ফর দা পেলভিক এক্সরে। পেলভিক এক্সরে করে দেখলাম যে তার আসলে অস্টিওমেলাসিয়ার ফিচার আছে, মানে তার অল দ্য ফিচার্স অফ অস্টিওমেলাসিয়া। তাকে ভিটামিন ডি দিয়ে ট্রিট করলাম সবকিছু, বাট লুজ মোশন তার ভালো হয় না। ফাইনালি তাকে আমরা আসলে তার এন্ডোস্কোপি, কলোনোস্কোপি অনেক কিছু করলাম, উই হ্যাভ ফেলড টু ফাইন্ড এনিথিং, বাট স্টিল তার কিন্তু লুজ মোশন পারসিস্ট করতেছিল। তখন আমরা তাকে ডাবল বেলন এন্টারোস্কোপি করলাম এবং বায়োপসি নিয়ে ফাইনালি হি হ্যাজ বিন ডায়াগনোসড এজ এ কেস অফ ইফসিট, ইমিউনোপ্রলিফারেটিভ স্মল ইন্টেস্টাইনাল ডিজিজ হিসেবে ডায়াগনোসিস হলো। আমরা তার প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস করলে পরে আলফা চেইন পেলাম। আলটিমেটলি উই হ্যাভ ডায়াগনোসড হিম এজ এ কেস অফ ইফসিট, এবং ইফসিট হিসেবে তাকে আমরা সিম্পল তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করলাম ইনিশিয়ালি তার যতটুকু, এন্ড হি হ্যাজ রেসপন্ডেড ভেরি নাইসলি উইথ টেট্রাসাইক্লিন, এন্ড হি হ্যাজ কন্টিনিউড উইথ আস। সে আমার রুমেও মাঝখানে কাজ করেছে, তাকে সরাসরি হেল্প না করে একটা কাজ দিয়ে আমরা হেল্প করতে চাইলাম। এবং এরপরে সে রোগীদেরকে একটু হয়রানি করেন, আমাদের জেরিয়াট্রিক ইউনিটেও থাকতো, তখন তাকে আবার আমরা বিদায় করে দিলাম। সে বিভিন্ন কাজ করতে বিভিন্ন জায়গায়, অনেকেরই পরিচিত আমাদের স্টুডেন্টদের কিংবা আমাদের ডাক্তারদের। ফাইনালি সে আবার আসলো, সে সিভিয়ার ওয়াস্টিং, জ্বর, এই সমস্ত জিনিস নিয়ে। ফাইনালি আমরা আবার দেখলাম যে তার সেই ইফসিটটা আবার রিল্যাপস করেছে, এবং আমরা এবার তাকে চপ থেরাপি দিলাম।
প্রবাবলি চপ থেরাপি দেওয়ার পরে সে ইমপ্রুভ করেছিল, আবার তার জ্বর আসতেছে, ডিটোরিয়েট করতেছে। সো আমরা আবার তাকে নিয়ে ওয়ার্কআপ করতেছি। আমরা মনে হয় যে একদম মানে শেষের দিকে চলে আসছি, আর অনেকক্ষণ মানে আমরা বার্ডেন করেছি আপনাদেরকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো কোয়ারি থাকে আমাকে পরে জানালেও আমরা আবার ডিসকাস করতে পারবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যদি আপনাদের কোনো ফার্দার দরকার স্যার, আরো কিছু আমাদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের যদি মানে কোনো সাজেশন থাকে রিগার্ডিং আমাদের যে রেজিস্টার ম্যাডাম আছেন, আমাদের যে অর্গানাইজার যারা আছেন, তাদেরকে বলে দিলে আমরা হয়তো সেইভাবে রেডি হওয়ার সময় তারা একটু স্পেসিফিক হয়তো মানে বলতে পারবো। আসলে অনলাইনে সবকিছু আসলে ভেরি ডিফিকাল্ট টু মানে, তাহলে আসলে সময় দিয়ে আরো কিছু নিজেরা পারফর্ম করে তারপরে শো করলে হয়তো বোঝা যেত। আমার মনে হয় যে এগুলাও কিছুটা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে যে আমরা ডিসকাস করলাম শর্ট কেসের প্রিন্সিপালটা একটু মনে রাখলেই হবে, যে তাড়াহুড়া করে না বলে। ধরেন আপনারা লাস্টের দিকে যেটা বললেন রাসেল সম্বন্ধে, আপনারা বলেন আমি যে কথা বলতে চাচ্ছি, আমি গ্রাজুয়ালি যাব, যে আমি আগে ওয়াস্টিং এর কথা বলি, তারপর পসিবিলিটিস এর গুলা যে মেবি ডিউ টু দিস এন্ড দিস, তারপরে জিজ্ঞেস করতে হবে হিস্ট্রিতে কি পাবেন, আপনি আর কি দেখতেছেন, এক্সামিন করে কি পাচ্ছেন। এখন যদি তার টেকিকার্ডিয়া থাকে, তার থাইরয়েড গ্ল্যান্ডে এনলার্জ থাকে, ন্যাচারালি থাইরয়েড অক্সিডোসিস একটা পসিবিলিটি, তাই না? যদি তার ক্লাবিং থাকে, সাথে যদি তার ওয়াস্টিং থাকে, সেক্ষেত্রে আমরা ম্যালিগনেন্সির কথা চিন্তা করতে পারি। সো এইভাবেই যেতে হবে আর কি, মানে হুট করে জাম্প করে কিছু না বলে, মানে আমরা মনে হয় যে একটু স্টেপ ওয়াইজ গেলে ভুলের সম্ভাবনা, রাদার উই ক্যান ইনভাইট কোশ্চেন, কিংবা একটু সময় নিতে পারবো যে আপনি বুঝতেছেন না, একটা দিয়ে শুরু করেন, গ্রস একটা কথা দিয়ে শুরু করেন, অনেক সময় মাঝামাঝি আনসার দিতে হয়। আমাদের একবার যে এমআরআই নিয়ে আমাদের এফসিপিএস এর মেডিসিনে একবার অনেক আগে এমআরআই এর একটা তখন শর্ট নোট আসছিল, তো এমআরআই একেবারেই তখন নতুন, যারা আমাদের সিনিয়ররা যারা পরীক্ষা দিয়েছেন, তো ওরা নাম্বার পাওয়ার জন্য মানে কোনো কিছু যাতে ভুল না বলে, মানে পোস্ট গ্রাজুয়েশন নিয়ে বলে আমি ভুল বলবো না, বাট আমি অনেক সময় বিপদে পড়লে মাঝামাঝি থাকতে পারি, কিংবা আমি কোনো অবস্থাতেই ভুল বলবো না। তো ওনারা বললো যে এমআরআই এখন এটা নতুন আসছে, কিছুই জানেন না, নোবডি নোজ অ্যাবাউট এমআরআই যারা পরীক্ষা, তো ওনারা লিখছে যে এমআরআই ইজ এ লেটেস্ট ইনভেস্টিগেশন, ঠিক আছে, ইট ইজ ভেরি কস্টলি, সেটাও ঠিক আছে, ইট ইজ এসেনশিয়াল ফর ফার্দার ইনভেস্টিগেশন, কিংবা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে এই ইনভেস্টিগেশনটা খুব দরকার। হ্যাঁ, তো সেই হিসাবে মানে এরকম বলে বলে আলটিমেটলি কোনোটাই ভুল বলে নাই, মানে মাঝামাঝি বলছে। তো বিপদে পড়লে এরকম আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে জাম্প করে হঠাৎ করে কিছু না বলার চেয়ে স্টার্ট উইথ সাম মানে একেবারে গ্রস জিনিস নিয়ে যে শুরু করা যাবে, এরকম ভাবে বলাটাই ভালো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম স্যার। স্যার একটু কথা ছিল স্যার, বলবো স্যার? হ্যালো প্লিজ বলেন। স্যার স্যার আজকে টপিকের সাথে স্যার একটু ইররিলেভেন্ট, কিন্তু স্যার আপনি যেহেতু আমাদের বিসিবিসিএস স্যার কন্ট্রোলার আছেন, স্যার একটু অভিজ্ঞতার কথা বলি স্যার। ওই যে পরীক্ষার সময় যেটা ফিল করেছিলাম, আমার সেন্টার ছিল স্যার ঢাকা মেডিকেলে স্যার, ওই আনফরচুনেটলি আমার পেশেন্টটা স্যার একদম কোঅপারেটিভ ছিল না স্যার। এই যে পরে যারা কেস সিলেক্ট করবে স্যার একটু বলে দিবেন যাতে কোঅপারেটিভ মানে দেখে একটু কেস সিলেক্ট করে আর কি স্যার। না এটা সবসময় ধরেন আমিও তো এই স্টেজটা পার হয়ে আসছি পরীক্ষার্থী হিসাবে, আমি যখন কেস সিলেক্ট করতাম সেই স্টেজটাতে আমরা সবাই নিশ্চয়ই এটা অবশ্যই মানে এটা আমরা বলবো, আপনাদের এই সাজেশনটুকু নিব। আর এইবার তো আসলে খুব অ্যাডভার্স সিচুয়েশনে আসলে আমাদেরকে কাজ করতে হয়েছে, যারা অর্গানাইজার তাদেরও লিমিটেশন ছিল, মানে আমি তাদেরকে সাপোর্ট করছি না, ব্যাপারটা হলো যে কেস পাওয়াটাও ডিফিকাল্ট ছিল এইবার যারা পরীক্ষা দিয়েছেন আর কি। থ্যাংক ইউ আপনারা। তারপরে যদি ডায়ালিসিস পেশেন্ট দিয়ে বসে থাকবে স্যার, এটা কি না পেশেন্ট একটু পরে ডায়ালিসিসে যাবে স্যার, পেশেন্ট একটু পরপর ঘুমায় যাচ্ছে, মিডফোর্ড সেন্টার স্যার, কাঁদতে কাঁদতে বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই এই কথাগুলো আমাকে জানালে আমরা সেইভাবে আরো ডিরেকশন দিব তাদেরকে। অবশ্যই এটা হ্যাঁ বলেন। আমাদের স্যার একটা প্যাটার্নের কোশ্চেন হওয়া উচিত স্যার, কিন্তু এরকম স্যার দুইটা প্যাটার্নের কোশ্চেন হলে আমাদের স্যার মানে প্রস্তুতি নিতে সমস্যা হয় স্যার রিটেনে। একটা প্যাটার্নের কোশ্চেন হলে স্যার আমরা মানে একটা প্রস্তুতি নিয়ে যেতে পারি, কিন্তু স্যার এখন দেখা যাচ্ছে ওই একটা কোশ্চেনের জন্য অনেকের পরীক্ষা স্যার খারাপ হয়ে যায়। একটা প্যাটার্ন যদি ফলো করি স্যার, তাহলে আমাদের মানে একটা মানে হোমোজেনাস আমরা একটা প্রস্তুতি নিতে পারি স্যার, এটা স্যার একটু খেয়াল করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।
for your suggestions. Yes. Thank you very much. Thank you, sir. Thank you.